আপনি কেন রান্না করেন? আপনার বউ থাকতে যদি আপনাকে রান্না করতে হয়, তাহলে বিয়ে করে লাভ কি? ম্যাম, আমার স্ত্রী অসুস্থ। ও, ডাক্তারের কাছে নিচ্ছেন না? হ্যাঁ, চিকিৎসা চলছে। কিন্তু ওর যে সমস্যা, তাতে ওকে বাঁচানো সম্ভব না। ডাক্তাররা মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। সাইমনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল তৃপ্তি। বাবার অবর্তমানে মায়ের কাছে সম্পূর্ণ অফিসের দায়িত্ব। চলমান প্রজেক্টের বিষয়ে জরুরি আলোচনা করার জন্য সাইমনকে ডেকেছিল। আংশিক ত্রুটির কারণে খানিকটা বকাঝকা করার নিয়ত ছিল, কিন্তু সাইমনের মুখে তার ব্যক্তিগত জীবনের এমন ঘটনা শুনে তৃপ্তি নিজেরও খানিকটা মনমরা হয়ে গেল। বলল, এরকম পরিস্থিতিতে আপনার ছুটি নেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে আপনি দিব্যি অফিস করে যাচ্ছেন। নাকি স্ত্রী আর বাঁচবে না শুনে তার প্রতি সকল ভালোবাসা কমে গেছে? সেরকম কিছু নয়। অফিসের একটা বড় প্রজেক্ট আমার হাতে রয়েছে। এমত অবস্থায় আমি দায়িত্বটা কারো উপর দিতে পারছি না। কাজটাও প্রায় শেষ পর্যায়ে। তাই আমার জন্য কোম্পানির কোনো ক্ষতি হোক সেটা চাই না। তৃপ্তি নোটবুকটা এগিয়ে দিয়ে বলল, আপনার বাসার সম্পূর্ণ ঠিকানা এখানে লিখে রাখুন। কেন ম্যাম? আপনি তো আগামীকাল সম্ভবত চট্টগ্রাম যাচ্ছেন। যেহেতু দায়িত্বে অবহেলা করবেন না, সেহেতু ধরেই নিচ্ছি আপনি যাচ্ছেন। আপনার অবর্তমানে যেন আপনার বাসার খোঁজ খবর নিতে পারি, সেই জন্যই ঠিকানা চাচ্ছি। ওকে। নোটবুকে ঠিকানা লিখে দিয়ে সাইমন রুম থেকে বেরিয়ে গেল। তৃপ্তি সেই হাতের লেখা ঠিকানার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, তার বাবা এই ছেলেটার সাথে তাকে বিয়ে দিতে চেয়েছিল। বাবা কি আগে থেকে জানতেন ছেলেটা তো যত্নশীল হবে? নরির খুব ইচ্ছে আজ সাইমন তাকে নিজের হাতে খাইয়ে দিবে। প্রতিদিন সাইমন রান্না করে ঠিকই, কিন্তু খায় নরি নিজেই। নরিরে এতটা শারীরিক অসুস্থতার কথা তাদের কারো পরিবারই জানে না। ডাক্তারের কাছে সবকিছু জানার পরে নুরি হাত ধরে সাইমনকে বলেছিল, প্রতিদিন কত মানুষ তো পৃথিবী ছেড়ে চলে যায়, আমি না হয় চলে যাব, কিন্তু আগে থেকেই মা বাবার কাছে খবরটা গেলে তারা মানসিকভাবে ভেঙে যাবে। বেঁচে থাকতে আমার মৃত্যুর জন্য বাবা মায়ের এর করুণ পরিণতি দেখতে পারবো না। প্লিজ, তুমি কাউকে কিছু বলো না। সুতরাং রাজধানীর কোটি কোটি মানুষের মাঝে শুধু তারা দুজন দুজনকে আগলে রেখে দিনগুলো পার করে দিচ্ছে। কাউকে আর জানানো হলো না, কেউ আর আসলোও না। খেতে খেতে সাইমন বলল, 3 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই। নিহা তো আছে। নিহা নুরির ছোট বোন। আজ বিকেলে সে গ্রাম থেকে এসেছে। সাইমন ঢাকার বাইরে যাচ্ছে বলে তাই শ্বশুরকে ম্যানেজ করে নুরির ছোট বোনকে নিয়ে এসেছে। সাইমনের কথা শুনে নুরি বলল, কদিন পরে যার মৃত্যু নিশ্চিত, সেই মানুষটাকে নিয়ে চিন্তা করবে বলো তো? আমার কি হারানোর মতো কিছু আছে? হ্যাঁ আছে। তুমি? সাইমন অবাক হয়ে বলল, মানে? আমার জীবন তো শেষ সাইমন, কিন্তু তবুও আমি দিনরাত তোমাকে নিয়েই চিন্তা করি। আমি মারা গেলে তুমি কিভাবে থাকবে? তোমার কষ্ট হবে, তাই না? প্লিজ, এসব কথা বন্ধ করো। এমন করছো কেন? আমি চলে গেলে তুমি আমার জন্য কি করবে, সেটা শুনতে মন চায় না বুঝি? সাইমন কিছু বলল না। মনের অজান্তেই চোখ দিয়ে নোনা জল গড়িয়ে গেল। নরি বাম হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, যদি কখনো বিয়ে করো, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। এত বড় পৃথিবীতে তোমাকে একা রেখে চলে যাব, সেটা কিছুতেই মানতে পারি না। কিন্তু দেখো, চাইলে আমি থাকতে পারবো না। একটা কাজ করবো নুরি। কি কাজ? দুজন না হয় একসঙ্গে চলে যাব। তুমিহীন একা থাকতে হবে, এটা এক মুহূর্তের জন্য মাথায় নিতে পারি না। দম বন্ধ হয়ে যায়, ফাঁকা লাগে। ধুর পাগল, উল্টাপাল্টা কথা বলবে না। আমার হয়ে থেকো, অনেক দিন বেঁচো। আমার লাশটা তুমি কাঁধে নিয়ে কবরের কাছে যেও। সাইমন আর সহ্য করতে পারল না। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল। গ্রামের বাড়ি থেকে নিহা আসার কারণে ওরা বেডরুমে বিছানায় বসেই খাচ্ছিল। নরি জানে সাইমন এখন বাথরুমে গিয়ে কান্না করবে, কাঁদতে কাঁদতে চোখ লাল করে তারপর বেশি করে পানি দিবে। নরির চোখেও কান্নার সমুদ্র। কত ভাগ্য করে সাইমনের মতো একটা মানুষ পেয়েছিল, কিন্তু সে চলে যাবে বহুদূর। সকলের মায়া মমতা অপেক্ষা করে সে চলে যাবে। সঙ্গী হয়ে আর একসাথে থাকা হবে না তাদের। বাস্তবতা হচ্ছে, মৃত্যুর হাত থেকে কখনো পালানো যায় না। সাইমন সকালেই চলে গেছে, তবে যাবার সময় একটু পরপর সে কল করে আপডেট করেছে। সাইমন জানে নুরি বেশি মানসিক চাপ নিতে পারে না। নুরির ক্যান্সারটা ব্রেনের মধ্যে, তাই বেশি চিন্তা ভাবনা করলেই মাথায় ভূমিকম্প শুরু হয়। রাত আনুমানিক 10টা। সন্ধ্যা থেকে নুরির প্রচণ্ড মাথা ব্যথা করছে। সাইমন রাত 8টার দিকে কল দিয়ে বলেছিল জরুরি কাজে ব্যস্ত সে, ফ্রি হয়ে কল দেবে। নুরির জীবনে সাইমনের সঙ্গে এটাই ছিল শেষ কথা। ব্রেনের মধ্যে যখন বেশি যন্ত্রণা করে, তখন চোখ বন্ধ করে শুয়ে থাকে নুরি। আজও মোবাইলটা সাইলেন্ট করে শুয়েছিল, কিন্তু তার মোবাইলে যে একটার পর একটা কল আসে, সেটা কিছুতেই বুঝতে পারছেন না। কল দিচ্ছিল সাইমন, কিন্তু নুরি সেটা জানতে পারল না। আরও মিনিট 5 এমনিতে গেল। তারপর তাদের কলিং বেল বাজার শব্দ হলো। চোখ বন্ধ করে বিড়বিড় কণ্ঠে বলল, এত রাতে আবার কে এলো?
কিন্তু মিনিট পার হতেই একটা সুন্দরী মেয়ে রুমের মধ্যে প্রবেশ করবে। নুরি খানিকটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে। মানুষ এমন সুন্দরী হয়? তৃপ্তি বলল, আমি সাইমন সাহেবের অফিসের বস। আপনার অসুস্থতার কথা আমি শুনেছি, তাই নিজে থেকেই ছুটে এলাম। এভাবে হুট করে একটু আগে জানাবেন না? তাহলে একটু কিছু ব্যবস্থা করতাম। আপনি ব্যস্ত হবেন না, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে এসেছি। শান্ত কণ্ঠে বলল তৃপ্তি। কি প্রশ্ন? যে মানুষ কদিন পরে চলে যাবে, সে যদি কিছুদিন আগে চলে যায় তাহলে কি কোনো ক্ষতি আছে? নুরি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তৃপ্তির এমন কথা যেন বুঝতেই পারছে না। ঠিক সেই সময় রুমের দরজার সামনে নিহা এসে দাঁড়ালো। নিহা বলল, আপা, আমার ফোনটা কি তুমি নিয়েছো? বাসার মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কেন নেব? কোথায় রেখেছিস তুই? নিহা তৃপ্তির দিকে তাকিয়ে রইল। নুরি কল রিসিভ করছে না, তাই সাইমন নিহার কাছে কল দিছিল। কিন্তু নিহা যখন কল রিসিভ করে তখনই কলিং বেল বেজে ওঠে। কথা বোঝা যাচ্ছিল না, তাই নেটওয়ার্ক সমস্যা মনে করে কল কেটে দেয়। কল ব্যাক করার আগে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। তৃপ্তি বাসায় প্রবেশ করে নিজের পরিচয় দেবার পর নিহা তাকে নুরির রুমে নিয়ে যায়। তারপর নিজের রুমে এসে তার মোবাইল খুঁজে পাচ্ছি না, নুরির ফোন রিসিভ হচ্ছে না, আর নিহার নাম্বার বন্ধ দেখে সাইমন খানিকটা ঘাবড়ে গেল। কি করবে সেই সিদ্ধান্ত নিতে নিতেও আরও 10 মিনিট গেল। তারপর বাড়ির দারোয়ানের নাম্বারে কল দিল। দারোয়ান কল রিসিভ করে, হ্যালো কাকা, আমি সাইমন, 5 তলার ভাড়াটিয়া। চিনতে পারছি বাবা, আগেরবার তো তুমি নিজ হাতের নাম্বার সেভ করে দিছিলা। কাকা, সকালে তো আপনাকে বলেছিলাম আমি চট্টগ্রামে যাচ্ছি, এখন সেখানেই আছি। কিন্তু নুরি কল রিসিভ করছে না। আপনার বাসায় তো গেস্ট আছে, মনে হয় সেই গেস্ট নিয়ে তারা ব্যস্ত। বলেন কি, কিসের গেস্ট? একটা মেয়ে। আপনি যে অফিসে চাকরি করেন সে অফিসের নাকি বস। গাড়ি নিয়ে আসে, ড্রাইভার গাড়িসহ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমার অফিসের বস? হ্যাঁ। সাইমনের মনে পড়ে গেল তৃপ্তি তার কাছ থেকে ঠিকানা রেখেছিল। বলল, ঠিক আছে, আপনি একটু উপরে গিয়ে নুরিকে বলেন আমি কল দিচ্ছি। ঠিক আছে। সাইমন কল কেটে দিল। দারোয়ান মোবাইল পকেটে রেখে মাথা ঘোরাতে দেখল তৃপ্তির লিফট থেকে বের হয়ে আসে। গেট খুলে দিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, সাইমন বাবাজি কল দিছিল, বাসায় নাকি কথা বলতে পারতেছে না। আপনার সঙ্গে গিয়ে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হলো তো। ওনারা তো উপরেই আছে। তৃপ্তি বেরিয়ে গেল। রাস্তার পাশে পার্ক করা রাখা গাড়িতে গিয়ে বসতেই সেটা হর্ন বাজিয়ে মুহূর্তের মধ্যেই এলাকা ত্যাগ করল। বৃদ্ধ দারোয়ান পকেটে হাত দিয়ে 500 টাকার চকচকে নোটটা অনুভব করে খানিকটা শান্তি পেল। কিছুক্ষণ পরে আবারও সাইমন কল করাতে সে কলটা রিসিভ করলো। সাইমন তাকে জিজ্ঞেস করাতে সে তাড়াতাড়ি মোবাইল রেখে 5 তলায় চলে গেল। সাইমনের ফ্ল্যাটে কয়েকবার কলিং বেল বাজালো। তখন আবারও সাইমনের কল। দারোয়ান বলল, বেল দিছি, কেউ তো খুলছে না। কি বলেন? দরজা ধাক্কা দেন তো। বাম হাতে মোবাইল রেখে ডান হাত দিয়ে দরজার হাতল ধরে হালকা ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা আগে থেকেই খোলা ছিল। সাইমনকে সে কথা জানাতেই সে বলল, তাড়াতাড়ি যেন রুমের ভিতরে গিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে। দারোয়ান তাই করল। প্রথমে ডান দিকে যে রুমে গেল সেখানে নিহা ছিল। দরজা খুলে রুমে প্রবেশ করতে দেখল বিছানায় শুয়ে আছে নিহা। তার গলাটা ক্ষত বিক্ষত, গলা দিয়ে জবজব করে রক্ত বের হয়ে বিছানা ভেসে গেছে। সাইমনকে কাঁপা কাঁপা গলায় বলল, লাশ, রক্ত। সাইমন বেশ চিৎকার করে বলল, কিসের লাশ? কার কথা বলছেন? আমার নুরি ঠিক আছে তো কাকা। ওপাশ থেকে কোনো উত্তর আসে না। কলটা কেটে যায়। সাইমন পাগলের মতো হয়ে বাড়িওয়ালার নাম্বারে কল করে। বাড়িওয়ালা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে আসে। তিনি প্রথমে নুরির রুমে যান। বাথরুমের সামনে ফ্লোরে রক্তাক্ত নুরির মৃতদেহতা দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে কল করেন পুলিশ স্টেশনে। তবে দারোয়ান কোথাও নেই, সে পলাতক। ঘটনা খানিক পরে পুলিশ এসে বাসা থেকে 2টো মেয়ের লাশ উদ্ধার করে। পুলিশের সঙ্গে সঙ্গে সাদা চাদর জড়ানো একটা লোক আসে। চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কত কিছু যেন খুঁজে বেড়ান। তারপর আস্তে ধীরে বাড়িওয়ালার কাছে গিয়ে বললেন, আমি রিহানুল ইসলাম সাজু, সবাই সাজু বলে ডাকে। ফ্ল্যাটের সবার আগে কে প্রবেশ করে লাশ দেখতে পান? বাড়িওয়ালা তার স্ত্রী দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। সাজুবাই কিছু না বলে তাদের কাছ থেকেই উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। বাড়ির মালিক আসলাম ফরাজি। বাড়িটা 6 তলা। নিজের 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে তিনি 3 তলায় থাকেন। সাজু ভাইয়ের প্রশ্ন শুনে তিনি বললেন, চট্টগ্রাম থেকে সাইমন আমাকে কল করেছিল, বলেছিল যে ওর বাসা নাকি ঝামেলা হচ্ছে। আমি তখন আমার স্ত্রীকে নিয়ে এখানে এসে সবকিছু দেখতে পাই। প্রসঙ্গ পাল্টে সাজু বলল, আমরা আসার সময় গেটে কোনো দারোয়ান দেখতে পাইনি, তবে গেটের কাছে দারোয়ানের থাকার ব্যবস্থা দেখেছি। দারোয়ান কোথায়? আমিও তাকে খুঁজে পাচ্ছি না। সাইমন আমার কাছে কল করার আগে নাকি দারোয়ানের কাছে কল দিয়েছিল। তার কাছেই বাসার গন্ডগোলের কথা শুনে পরে আমাকে কল দিয়েছে। তাহলে দারোয়ান কোথায় আঙ্কেল? মা বাবার সঙ্গে দাঁড়িয়েছিল বাড়িওয়ালার বড় মেয়ে রাবিয়া।
সে বলল, বাবা তো বললেন দারোয়ান আঙ্কেলকে আমরা খুঁজে বেড়াচ্ছি। তিনি হঠাৎ কোথায় গেলেন সেটা নিয়ে আমরা সবাই চিন্তাগ্রস্ত। আপনার নাম? ওর নাম রাবেয়া, আমার বড় মেয়ে। পাশ থেকে মেয়ের হয়ে উত্তর দিল আসলাম ফরাজি। আমরা একটু পাশের ফ্ল্যাটে যারা থাকেন তাদের সঙ্গে কথা বলতে চাই। অস্বাভাবিক কিছু শুনতে পেয়েছি কিনা? ঠিক আছে, চলুন তাহলে। সাজু উত্তরা এসেছিল বিকেল 5টার দিকে। উত্তরা থানায় কর্মরত এসআই লিয়াকত আলী সাজুর বন্ধু। বন্ধুর সঙ্গে দেখা করার জন্যই সাজু উত্তরা থানায় এসেছিল রাত 10টার একটু আগে। বহুদিন পরে দেখা, কথা বলতে বলতে সময় পার হচ্ছিল। হঠাৎই থানায় একটা ফোন আসে। জানা যায় 6 নম্বর সেক্টরের একদম শেষের দিকে রেললাইনের কাছাকাছি একটা বাড়িতে দুটো মেয়ে খুন হয়েছে। ওসি সাহেব তৎক্ষণাৎ এসআই লিয়াকত আলীকে সেখানে যেতে বললেন। লিয়াকত নিজেই সাজুকে বললেন, তুই আসার সঙ্গে সঙ্গে খুনের ঘটনা, চল আমার সঙ্গে। তুই থাকলে আমার ভালোই হবে। ঠান্ডা কফিতে শেষ একটা চমক দিয়ে সাজু উঠে দাঁড়ায়। তারপর বেরিয়ে পড়ে পুলিশের সঙ্গে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। শহর থেকে শীত বিদায় নিয়েছে আগে, তবুও সাজুর গায়ে একটা সাদা চাদর, চোখ লাল, খুক করে কাশছে। নুরি যে রুমে খুন হয়েছে সেখান থেকে লিয়াকত আলী বের হয়ে এসে সাজুকে বলল, দুজনকেই গলায় ছুরি ঢুকিয়ে খুন করা হয়েছে। সম্ভবত খুন করার সময় মুখ চেপে ধরেছিল। সাজু বলল, ছোট মেয়েটাকে মুখ চেপে ধরে তারপর খুন করা হয়েছে। তবে বাথরুমের সামনে ফ্লোরে যাকে পাওয়া গেছে তার ঘাড়টা ভাঙা। সম্ভবত বাথরুম থেকে বের হতেই খুনি ঘাড় মটকে দিয়েছে। শক্তির প্রয়োজন হয়েছে। পেশাদার কোনো খুনি অথবা অভিজ্ঞ কারো কাজ হতে পারে, কিন্তু যে করেছে সে অবশ্যই পুরুষ। নিজের যুক্তিতে বলল এসআই লিয়াকত। সাজু বলল, দারোয়ানকে পেলে কাজটা সহজ হতো, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি কাজটা দারোয়ান করেছে? না না, উনি গরিব মানুষ, এরকম অপরাধ করার সাহস তার হবে না। কথার মাঝখানে নিজের মতামত ব্যক্ত করলেন বাড়িওয়ালা স্ত্রী। লিয়াকত আলী বলল, তাহলে সে পালালো কেন? তিনি বাড়ির দারোয়ান, আর সেই বাড়িতে দুটো খুন হয়েছে। তারপর যদি সে সেখান থেকে পালিয়ে যায়, তাহলে সব তো সন্দেহ তাকেই করা হবে, তাই না? মহিলা আর কোনো উত্তর করল না। রাবিয়া কিছু বলতে গিয়েও চুপ করে রইল। দুই বোনের লাশ রুম থেকে বের করা হচ্ছে। সেদিকে সবাই তাকিয়ে আছে। সাবধানে নিয়ে যাও। লিফট দিয়ে নামার দরকার নেই, সিঁড়ি দিয়ে নামো, আদেশ করল লিয়াকত আলী। অলরেডি থানা থেকে দুবার তাকে কল করা হয়েছে। সাজু সোফার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। লিয়াকত সাজুকে বলল, ভাড়াটিয়াদের জিজ্ঞেস করে আসি। সাজু কিছু বলার আগেই লিয়াকতের নাম্বারে কল আসে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে লিয়াকত বলে, সাইমন সাহেব কল করেছে। আমি তাকে কল করেছিলাম, তখন রিসিভ করেনি। তুই ভাড়াটের সঙ্গে কথা বল, আমি ওনার সঙ্গে কথা শেষ করে আসি। মোবাইল রিসিভ করে সে সাইডে চলে গেল। রাবিয়া বলল, আপনি চলুন, আমরা তাদের ডেকে দিচ্ছি। যদি কোনো তল্লাশি করতে যান সেটাও করতে পারেন। আচ্ছা চলুন তাহলে। সিঁড়ির সামনে দাঁড়িয়ে সাজু খানিকটা কি যেন ভাবল। তারপর বলল, আগে একটু ছাদে চলুন, ছাদটা দেখে আসি, তারপর এদের সঙ্গে কথা বলবো। ছাদের দরজা খোলা। সচরাচর এমন বাসাবাড়িতে ছাদের দরজা খোলা থাকার কথা নয়। সাজু খোলা দরজার সামনে দাঁড়িয়ে বলল, দরজা কি সবসময় খোলা থাকে? আসলে চিলিকোঠার ঘরে দুজন ভাড়া থাকেন, তাদের কাছে ছাদের চাবি আছে। তারাই ছাদের দরজা খুলে বা বন্ধ করে। সবাই মিলে ছাদে গিয়ে দাঁড়ালো। সাজু ছাদের চারিপাশে ভালো করে দেখতে লাগলো। আসলাম ফরাজি চিলেকোঠার দুজনকে ডেকে বাইরে আনলেন। রাবেয়ার কথা শুনে সাজু ভেবেছিল সেখানে ব্যাচেলর কেউ হবে, কিন্তু বাইরে আসার পরে দেখা গেল এরা স্বামী স্ত্রী। ছাদের দরজা খোলা কেন সেই প্রশ্নের উত্তরে তারা বললেন, দারোয়ান ছাদে এসেছিল, সে নাকি কাকে সিঁড়ি দিয়ে উপরে আসতে দেখেছে। ছাদে এসে আমাকে ডেকে তুল। দুজন মিলে চারিদিকে খুঁজলাম, কিন্তু কোথাও কেউ ছিল না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল। সাজু বলল, দারোয়ান ছাদে এসেছিল, সে কি আপনাদের কিছু বলে নাই? কতক্ষণ ছিল আপনাদের সাথে? এই ধরেন 10 মিনিটের মতো। জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে কিছু বলল না। চারিদিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। 5তলায় যে দুটো খুন হয়েছে সেটা বলেনি? খুন হয়েছে? কই না তো। সাজু তখন বলল, আপনাদের কিছু বলল না। এদিকে দারোয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তিনি ছাদ থেকে কোথায় গেল? তখনই তড়িঘড়ি করে হাঁপাতে হাঁপাতে ছাদ এলো এসআই লিয়াকত আলী। সে বেশ উত্তেজিত হয়ে বলল, সাজু, সাইমন সাহেবের সাথে কথা বললাম, তিনি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন। খুনিকে সেটাও জানতে পেরেছি, চল তাড়াতাড়ি। সাজু বেশ অবাক হয়ে বলল, কে খুন করেছে? খুন করেছে সাইমন সাহেবের অফিসের বস, খুনিও একটা মেয়ে। দারোয়ান লাশ দেখা মাত্রই 5 মিনিট আগে সে ফ্ল্যাট থেকে বের হয়েছিল। মেয়ে? সেটা কিভাবে সম্ভব? সাইমনের সঙ্গে কথা বলে লিয়াকত যা যা জেনেছে সবটাই সাজুকে খুলে বলল। সাজু বলল, ব্যাপারটা তো জটিল হয়ে গেল।
দারোয়ানের সঙ্গে কথা বলার পরে যদি দারোয়ান ফ্ল্যাটে এসে লাশ দেখতে পায় আর খুনগুলো যদি সেই তৃপ্তি মেয়েটাই করে, তাহলে দারোয়ান ছাদে এসেছিল কেন? কাকে দেখেছে সে? আর সে গেল কোথায়? স্যার, আমি আমাদের জানালাতে দেখেছি দারোয়ান কাকা লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠেছে। কাপা কাপা গলায় বলল চিলেকোঠার স্ত্রী। মানে ওপরের পানির ট্যাঙ্কের ওখানে? হ্যাঁ, আমাদের সকালে অফিসে যেতে হয়, তাই তাড়াতাড়ি ঘুমাই। দারোয়ান কাকা ছাদে এসে কথা বলার পরে আমরা রুমে যাই। জানালা খোলা ছিল, তাই সেটা বন্ধ করতে গিয়ে দেখি কাকা লোহার সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছে। লিয়াকত, চলতো উপরে উঠে দেখে আসি। সাজুর সামনে আর লিয়াকত আলী তার পেছনে পেছনে লোহার সিঁড়ি দিয়ে উঠে গেল। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে সরু স্থানে সাজু থমকে গেল। পেছনে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে রইল এসআই লিয়াকত। দারোয়ানের নিথর দেহটা পড়ে আছে। বিড়বিড় করে সাজু বলল, একেও ঘাড় মোটকে খুন করা হয়েছে লিয়াকত। এত উপরে লোকটা মরতে এলো কেন? মারতে এসে মরে গেছে। তাই তো দেখছি। তোকে এই মামলা নিয়ে অনেক ভুগতে হবে। তুই তো ভেবেছিলি খুন করেছে সাইমন সাহেবের অফিসের বস, কিন্তু দেখ, খুনি তো অন্য কেউ। তাহলে খুনগুলো করলো কে? নিচ থেকে নতুন মেয়েকণ্ঠ শোনা গেল, অফিসার, ওখানে কাজ শেষ হলে নিচে আসুন। আমি তৃপ্তি, সাইমনের অফিসের বস। সাইমন নাকি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। সাজু বলল, এখনও তো আপনার বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। তাহলে কিভাবে জানলেন যে সাইমন আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে? সাইমন আমাকে কল করেছিল, খুব উত্তেজিত হয়ে কথা বলছিল, বারবার হুমকি দিচ্ছে আমাকে সে ফাঁসিতে ঝুলাবে। বেশ বিরক্ত আর উদাস হয়ে কথাগুলো বলল তৃপ্তি। এই বাসা থেকে থানায় কল গিয়েছিল রাত 11:15টার দিকে। সাইমনের কথা অনুযায়ী আপনি তার কিছুক্ষণ আগে ফ্ল্যাট থেকে বের হয়েছেন। সাইমন সাহেব নেই, তবুও এত রাতে কেন তার বাসায় এসেছিলেন? চাদরটা খানিক টেনে নিয়ে প্রশ্ন করল সাজু ভাই। আসলে সাইমনের কাছে গতকাল শুনেছিলাম তার স্ত্রী অসুস্থ, ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, খুব বেশি দিন বাঁচবে না। তাই ভাবলাম আমাদের অফিসের জন্য যেহেতু সে ঢাকার বাইরে যাচ্ছে, সেহেতু আমি একটু দেখে যাই। ভাবির ব্রেন ক্যান্সার ছিল? অবাক হয়ে জানতে চাইল রাবেয়া। তারা সবাই ছাদেই দাঁড়িয়ে আছে। নুরির ব্রেন ক্যান্সার শুনে সকলের মধ্যে যেন একটা প্রশ্নের জন্ম দিয়েছে। সাজু বলল, আপনার সঙ্গে কি কি কথা হয়েছিল তাদের? সবকিছু ঠিকঠাকভাবে বলেন। আমি অফিস থেকে সরাসরি এখানে আসি। দারোয়ানের সঙ্গে কথা বলাতে সে বলে রাত 10টার পরে বাহিরের কারো ভেতরে আসার অনুমতি নেই। কারো গেস্ট এলে ভাড়াটায় নিজে নেমে আসতে হবে। তারপর আমার ড্রাইভার ওনাকে 500 টাকা দিলে তখন দারোয়ান রাজি হয়ে গেট খুলে দেয়। এক প্রকার ঘুষ দিয়ে আপনি বাড়ির ভেতর প্রবেশ করলেন। কি অদ্ভুত মানুষ আপনি! বিরক্ত হয়ে কথাটা বলল আসলাম ফরাজির বড় মেয়ে রাবেয়া। কিন্তু তৃপ্তি সেই কথার জবাবে বলল, আমি তাকে বলেছিলাম যে সাইমন সাহেবের স্ত্রী অসুস্থ, তাই আসতে পারবে না। দরকার হলে সে যেন বাড়ির মালিকের সঙ্গে কথা বলে। তাছাড়া সে যদি ঢুকতে না দিত, তাহলে তো আমি কিছুতেই প্রবেশ করতে পারতাম না। ঘুষ দেওয়া ও নেওয়া দুটোই সমান অপরাধ। খানিকটা জোর দিয়ে বলেন লিয়াকত আলী। সাজু বলল, তারপর বাসায় ঢুকে কি করলেন? সবাইকে পড়া করে তৃপ্তি বলল, দরজা খুলেছিল সাইমনের শালী। তাকে জিজ্ঞেস করলাম সাইমনের স্ত্রী কোথায়। সে জানায় তার নাম নিহা, নটি তার বড় বোন। তারপর আমাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। রুমটা নিশ্চয়ই সাইমনের স্ত্রীর, তাই না? হ্যাঁ। আপুটা তখন বিছানায় শুয়েছিলেন। তিনি বলেছিলেন রাত 8টার পর থেকে তার প্রচুর মাথা ব্যথা হচ্ছে। আমি তার সাথে 5 মিনিটের মতো কথা বলে বিদায় নেই। এত কল্পনা জল্পনা করে বাড়ির ভেতর ঢুকে মাত্র 5 মিনিটে কথা শেষ করে বের হয়ে গেলেন। পাশে বসে প্রশ্ন করল লিয়াকত আলী। আমি আগে বলেছি সাইমনের স্ত্রীর প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। যার ব্রেন ক্যান্সার, তাকে মাথা ব্যথার সময় কেন কষ্ট দেব? তাছাড়া রাত অনেক বেজে গিয়েছিল। সেজন্য বিলম্ব না করে আমি বিদায় নিয়ে বের হয়ে যাই। তখনও কোনো সমস্যা ছিল না, তাই না? আমার নজরে তো কিছু পড়েনি। আপনি চলে যাবার কিছুক্ষণ পরই দারোয়ান ওপরে আসে। আসার পরে তিনি ফ্ল্যাটের দরজা খোলা পেয়ে প্রবেশ করে। তারপর রুমের মধ্যে রক্তাক্ত দেহগুলো আবিষ্কার করে। বিষয়টা কিভাবে হলো আমি সত্যি বুঝতে পারছি না। তাছাড়া আমি যদি তাদের খুন করে চলে যাই, তাহলে ছাদে এসে দারোয়ানকে তো আর মারতে পারি না, তাই না? চিলেকোঠার স্বামী স্ত্রী দুজনেই সামনে দাঁড়িয়েছিল। সাজু তার দিদিকে তাকিয়ে রইল। তারা খানিকটা নড়ে চড়ে দাঁড়ায়। সাজু বলল, দারোয়ানের লাশটা কিন্তু ছাদেই পাওয়া গেছে। আপনারাও ছাদে ছিলেন, আমার কথা বুঝতে পেরেছেন? তারা দুজনের জন্য আকাশ থেকে পড়ল। এভাবে তাদের দিকে সন্দেহর তীর যাবে হয়তো কল্পনাও করেনি। লোকটা বলল, আমরা কিভাবে বুঝবো স্যার? আমরা তো দরজা বন্ধ করে শুয়ে পড়েছিলাম। আপনারা এসে যখন ডাকছেন তখন উঠলাম। তোমার বউ যখন দেখল দারোয়ান টাঙ্কির ছাদে যাচ্ছে, তখনই কি তোমাদের মনে হয় না যে লোকটা কি করছে একটু দেখি? বিরক্ত আর রাগের মাধ্যমে প্রশ্ন করল এসআই লিয়াকত আলী।
সাজু ভাই তখন বাড়িওয়ালার আসলাম ফরাজির দিকে তাকিয়ে বলল, সন্দেহের দৃষ্টিকোণ থেকে পুলিশ এখন এদের দুজনকে থানায় নিয়ে যাবে। কে আসল অপরাধী আর কারা এসবের সঙ্গে জড়িত, আশা করি সবকিছুই বের হয়ে যাবে। চিলেকোঠার স্বামী স্ত্রী দুজনেই কান্না করে দিল। তারা অসহায় হয়ে আসলাম ফরাজির কাছে অনুনয় বিনয় করতে লাগলো। রাবিয়া বলল, আপনাদের তো উচিত ছিল দারোয়ান চাচাকে সাহায্য করা, তা না করে হেলাফেলা করেছেন। এখানে বাবা কি করবে? সবকিছু শেষ করে এসআই লিয়াকত আর সাজু ভাই সবাইকে নিয়ে বাড়ি থেকে যখন বের হলো, তখন ঘড়ির কাঁটায় রাত ৩টার একটু বেশি। চিলেকোঠার স্বামী স্ত্রী দুজনকে থানায় নিয়ে গেল। বিদায় মুহূর্তে সাজু বলল, সকালে আবার আসতে হবে। সাইমন সাহেব চট্টগ্রাম থেকে ফিরলে তার সাথে কথা বলতে হবে। নুরি নিহার মা বাবাও তো আসবেন, তাদের সবাইকে থানায় আসতে বলবো। তুই ঘুম থেকে উঠে আমাকে কল দিস। সরাসরি থানায় যদি আসিস তাহলে ভালো হবে। কখন ঘুম ভাঙবে জানি না। এখন বাসায় গিয়ে আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাবো। তুই তো হাসান স্যারের বাসায় যাবি তাই না? হ্যাঁ, সেখানে যাব। ভাবি অলরেডি অনেকবার কল করেছে, আবার মনে হচ্ছে দিল। বলতে বলতে পকেট থেকে মোবাইল বের করলো সাজু ভাই। কফির কাপটা সাজুর হাতে দিয়ে ভাবি বলল, তোমার ভাই ডিবি অফিসার হয়েও তোমার মতো এরকম ডিউটি করে না। বিকেলে বেড়াতে এসে তুমি রাতে গোয়েন্দাগিরি করতে চলে গেলে এত শখ কেন বলতে পারো? ঠান্ডা কফিতে চমক দিয়ে সাজু কিছু বলবে, আর তখনই তার নাম্বারে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। সাজু মোবাইল বের করে কলটা রিসিভ করলো। সে ভেবেছিল এসআই লিয়াকত হয়তো অন্য কোনো নাম্বার দিয়ে কল করেছে, না হলে এত রাতে কল করার মতো কে আছে। সাজু বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম্বারে এখন একটা এসএমএস যাবে, খুব মনোযোগ দিয়ে সেটা পড়বেন। আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আপনি কে বলছেন? কণ্ঠটা একটা ছেলের। সাজুর প্রশ্নের জবাব না দিয়ে কলটা কেটে দিল। ভাবি বলল, কি হয়েছে সাজু? তখনই মোবাইলে মেসেজ এলো। সাজু মেসেজটি ওপেন করলো। নুরি নামে যে মেয়েটি আজকে খুন হয়েছে, সে ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিল না। কিছুদিন পরে মেয়েটা মারা যাবে এরকম কোনো প্রাকৃতিক সম্ভাবনাও ছিল না। তাকে খুন করা হয়েছে অন্য কারণে। সেই কারণটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। মেসেজ পড়ে সাজু বিড়বিড় করে বলল, ব্রেন ক্যান্সারের কথাটা তাহলে কেন উঠল? সাইমন নিজে কি বিষয়টার সঙ্গে জড়িত? যদি তাই হবে তাহলে সেটা কি? রাজলক্ষ্মী কমপ্লেক্সের অপোজিট বিল্ডিংয়ের একটা জনপ্রিয় কফি শপে বসে আছে সাজু ভাই। সাজুর সামনে বসে আছে সাইমন। সাইমনের চোখ লাল টকটক করছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। নিজের ভালোবাসার মানুষ হারিয়ে গেলে মানুষ হারানোর কষ্ট সহজে কে মেনে নিতে পারে? থানায় পুলিশের সঙ্গে কথা হয়েছে? নীরবতা ভেঙে প্রশ্ন করল সাজু ভাই। চট্টগ্রাম থেকে ফিরে সরাসরি বাসায় যায়। সেখান থেকে থানায় গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা হয়েছে। আমার নুরিকে ওরা হত্যা করলো, অথচ এরা আমার সঙ্গে কত উল্টাপাল্টা প্রশ্ন করে। খানিকটা আফসোসের সহিত বলল সাইমন, তদন্তের জন্য কত কিছু তো জিজ্ঞেস করতে হয় সাইমন সাহেব। তাতে করে আসল অপরাধীকে খুঁজে পেতে সহজ হয়। অপরাধীকে ওনারা গ্রেফতার করেছে। ছাদের চিলেকোঠায় যারা থাকতো তারাই তো আমার নুরিকে খুন করেছে। তাদের গ্রেফতার করা হয়েছে সন্দেহ করে। সরজমিনে আমরা সবকিছু ঘাটাঘাটি করে তাদের বেশি সন্দেহ করেছি। পুলিশ এখন তাদের আরও ভালো করে জিজ্ঞাসাবাদ করবে। আপনি আমাকে কেন ডেকেছেন? এসআই লিয়াকত স্যার বলেছিলেন আপনি নাকি জরুরি কথা বলতে চান। সকালে ঘুম থেকে উঠে সাজু তার বন্ধুর কাছে কল দিয়ে মামলার আপডেট জিজ্ঞেস করে। লিয়াকত আলী জানান, সাইমন সকাল 7টার দিকে ঢাকা এসেছে। যশোর থেকে নুরির মা বাবা দুজনে এসেছে। তারা সবাই থানায় গিয়ে কথা বলেছে। সাজুবাই তখন বলেছিল সে সাইমনের সঙ্গে একাকে একটু কথা বলতে চায়, তবে লিয়াকত চাইলে থাকতে পারে। কিন্তু লিয়াকত সেটা করেনি। সাইমনকে সে সাজুর সঙ্গে দেখা করতে বলেছে। এটাও বলে দিয়েছে স্ত্রীর হত্যার বিচার পেতে হলে কোনো কিছু গোপন না করে যেন সাজুর সঙ্গে সব সত্যি কথা বলে দেয়। ভোররাতের মেসেজের কথা সাজু কাউকে বলেনি। এরকম নাম পরিচয়বিহীন কোনো তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে কাউকে জানানো বোকামি। তাছাড়া মেসেজ আসার পর থেকে সেই নাম্বারটা বন্ধ করে রাখা হয়েছে। হতে পারে বিভ্রান্ত করার জন্য কেউ পথের দিক পরিবর্তন করে দিতে চাইছে। টিস্যু নিয়ে সাইমন চোখ মুছল। সাজু ভাই বলল, আপনার সঙ্গে আমিও কিছু উল্টাপাল্টা প্রশ্ন করতে চাই। আশা করি বিরক্ত না হয়ে সেগুলোর জবাব দিবেন। নিজে যদি মনে করেন সেগুলো উল্টাপাল্টা কথা, তাহলে কেন শুধু শুধু সেগুলো জিজ্ঞেস করবেন? আপনাদের কাউকে বোঝাতে পারবো না আমি নুরির জন্য কতটা কষ্ট পাচ্ছি। এতটা কষ্ট তো পাওয়ার কথা নয় সাইমন সাহেব, কারণ আপনার স্ত্রী তো ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিল। সে যে পৃথিবী থেকে বিদায় নিবে সেরকম মানসিক প্রস্তুতি তো আপনার ছিল। আমার স্ত্রী ক্যান্সারের কথা আপনি কিভাবে জানেন? পুলিশ বলেছে
না, আপনার অফিসের বস তৃপ্তি বলেছে। মনে হয় আপনি তাকে বলেছিলেন এটা, তাই না? হ্যাঁ, বলেছিলাম। প্রতিদিন অফিসে যেতে বিলম্ব হতো, তাই সে কারণ জিজ্ঞেস করাতে আমি তাকে পরশু সত্যিটা বলেছিলাম। সত্যিটা কি মিথ্যাটা? মিথ্যা কেন বলবো? নুরি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছে অনেকদিন ধরে। প্রতিদিন তার অসহ্য যন্ত্রণার কাতরানি আমি ছাড়া আর কেউ জানে না। কাউকে বলিনি আজও। সাইমন সাহেব, মনে করেন কোনোভাবে পরীক্ষা করে কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে আমরা জানতে পারলাম আপনার স্ত্রী মানে নুরির কোনো ক্যান্সার ছিল না, তাহলে কি সেটা ভুল হবে? কি সব আজে বাজে কথা বলছেন? নুরির ক্যান্সার অনেক দিনের। আমাদের বাসায় ভালো করে তল্লাশি করলে আপনারা ওর সকল মেডিসিন, প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট দেখতে পেতেন। আমরা সবকিছুই দেখেছি। আপনি উত্তেজিত হবেন না। আমি আপনাকে মনে করতে বলেছি, পুরোপুরি মেনে নিতে বলিনি। সাইমন কিছু বলল না। সাজু সামনে রাখা ঠান্ডা কফিতে চমক দিল। সাইমনের মনে হচ্ছে তার সামনে যিনি বসে আছে তিনি পৃথিবীতে একমাত্র ঠান্ডা কফি ছাড়া কিছু চেনেই না, কারণ এখানে আসার পর সে 4 কাপ কফি খেয়ে ফেলেছে। প্রথমে সে একসঙ্গে 4 কাপ ঠান্ডা কফির অর্ডার করতেই সাইমন চমকে যায়। সে ভেবেছিল তারা দুজন ছাড়া আরও দুজন হয়তো আসবে, কিন্তু পরক্ষণেই সাজু তাকে বলেছিল, নিশ্চয়ই সারা রাত কিছু খাওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেছে, কি খাবেন? সাইমন কিছুই খেতে রাজি হলো না। গতকাল সকালে যে মানুষটা তাকে নিজের হাতে খাইয়ে দিছিল, যার হাতের খাবার খেয়ে সে বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম গেল, সেই মানুষটা আজকে হাসপাতালের মর্গে পড়ে আছে। সাজু আবার বলল, যেখানে পোস্টমর্টেম করা হবে সেখানে আমি বলে দিয়েছি যেন ব্রেন ক্যান্সারের বিষয়টা ভালো করে পরীক্ষা করা হয়। সুতরাং সত্যিটা জানতে কোনো অসুবিধা হবে না। দেখুন ভাই, আমার নুরি ক্যান্সারে আক্রান্ত ছিল, তাতে কোনো সন্দেহ নেই। যেই ডাক্তার দীর্ঘদিন ধরে ওর চিকিৎসা করছিল, আপনি চাইলে আমার সেই ডাক্তারের কাছে গিয়ে কথা বলতে পারেন। আমি তো সেটাই চাচ্ছি। যিনি আপনার স্ত্রীর চিকিৎসা করছিল তার সঙ্গে দেখা করতে চাই। প্লিজ ভাই, আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আপনারা হত্যাকারীদের প্রমাণসহ গ্রেফতার করুন। সে তো ক্যান্সারে মারা যায়নি। ডাক্তারের কাছে গিয়ে কেন সময় নষ্ট করতে যাচ্ছেন? আমি আপনাকে আগে বলেছি, অযথা সময় নষ্ট করার মতো মানসিকতা আমার নেই। আমার সঙ্গে বাইক আছে, আপনি আমার সঙ্গে চলুন। আমরা দুজন মিলে ডাক্তারের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, চলুন তাহলে। খানিকটা অনিচ্ছায় রাজি হলো সাইমন। কফি শপ থেকে বের হয়ে নিচে নামার সময় সাজু ভাই একা একাই বলেন, নিজেকে শান্ত করুন। যা হয়েছে সেটা কখনো পরিবর্তন করা যাবে না। দুঃখ আছে বলেই সুখ এতটা মূল্যবান। সাইমনের কাছে ডাক্তারের নাম্বার সেভ করা ছিল। তাকে কল দিয়ে জানা গেল তিনি এখন বাসাতেই আছেন। বাসার ঠিকানা নিয়ে তারা দুজন বাইকে করে উত্তরার 14 নম্বরের সেক্টরের কাছে প্রিয়াঙ্কা সিটিতে চলে এলো। প্রিয়াঙ্কা সিটিতে এখনও পুরোপুরি ভবন নির্মাণ হয়নি। প্রচুর ফাঁকা প্লট পড়ে আছে। খানিকটা ভেতরে গেলে রাস্তা ও অপছন্দের তালিকায় যেতে সময় লাগে না। সেখানে একটা বাড়ির সামনে এসে সাজু বাইক থামালো। দারোয়ানের সঙ্গে কথা বলে ভেতরে যাবার অনুমতি মিলে গেল। ফ্ল্যাট, ফার্নিচার, আসবাবপত্র সবকিছুই নতুন। দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি দিন আগে তারা এখানে আসেনি। নীল রঙের ড্রেস পরিহিত যে মেয়েটা দরজা খুলে দিল সে সাজুর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি সাজু ভাই না? সাজু নিজেও খানিকটা অবাক হয়ে মেয়েটার কথার জবাব দিল, হ্যাঁ আমি সাজু। কিন্তু আপনি আমাকে চিনেন কিভাবে? আমি তো কোনো সেলিব্রিটি নই। কে বলেছে সেলিব্রিটি নন? আপনার রহস্যময় গল্পগুলো আপনাকে কতটা পরিচিত করেছে আপনি জানেন না। কথা সত্য, রাজুবাই নিজের শখের কারণে বিভিন্ন মামলার সঙ্গে জড়ায় ঠিকই, কিন্তু সে নিজেও বেশ কিছু রহস্যময় গল্প লিখেছেন। মেয়েটা বলল, আপনি এভাবে আমাদের বাসায় আসবেন আমি তো কল্পনাই করিনি। আমরা ডাক্তার অবায়দুল মাসুদের সাথে দেখা করতে এসেছি। তিনি আমার মামা। গুড। তিনি কি বাসায় আছেন? হ্যাঁ, বাসাতেই আছে। আপনারা বসেন, আমি মামাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। মেয়েটা ভেতরে চলে যাবার সময় দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এলো। সাজু ভাই, কি খাবেন আপনারা? কিছু খাবো না। কেন? আপনার পছন্দের ঠান্ডা কফি? না, মেলা মেলা ধন্যবাদ। মেয়েটা চলে গেল। সাজু খানিকটা বিরক্ত। এমন গুরুত্বপূর্ণ কাজে এসে এরকম কারো মুখোমুখি হওয়া অস্বস্তি ছাড়া কিছুই দিতে পারে না। সাইমন হয়তো আরও বেশি বিরক্ত হচ্ছে। ডাক্তার অবায়দুল মাসুদ ড্রয়িং রুমে এলেন। সাজু তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, রিহানুল ইসলাম সাজু। সাজু বললেই হবে। ডাক্তার সাহেব হাতে হাত মিলিয়ে চমকে গিয়ে হাতের দিকে তাকালেন। বিষয়টা সাজু বুঝতে পেরে নিজেই বলল, আমার শরীর সবসময় এমন তাপমাত্রায় থাকে। জটিল রোগ বটে, তবে কিছুতেই ঠিক হচ্ছে না। ভালো করে ডাক্তার দেখান, অবশ্যই ঠিক হবে। লন্ডনে চেষ্টা করেছিলাম, কোনো কাজ হয়নি। তাই দেশের কোথাও চেষ্টা করিনি। যাই হোক, আপনার কাছে একটা জরুরি কাজে এসেছি। আপনার স্ত্রী কেমন আছে? প্রশ্নটা সাইমনকে করা হয়েছে। ওনার স্ত্রী গতকাল রাতে মারা গেছে। পাশ থেকে উত্তর দিল সাজু ভাই, এত তাড়াতাড়ি? আমি তো ভেবেছিলাম আরও কিছুদিন বাঁচবে।
রিপোর্টও সেরকমই ছিল। তিনি ক্যান্সারে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। গতকাল রাতে নুরি ও নুরির ছোট বোন নিহা এবং সাইমন সাহেবদের বাসার দারোয়ান একসঙ্গে খুন হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, এত বড় একটা ঘটনা ঘটে গেল। ও মাই গড! সাইমন তখনও চুপচাপ বসে আছে। সাজুর দৃষ্টি গেল দরজার দিকে। একজোড়া চোখ সেখান থেকে হঠাৎ উধাও হয়ে গেল। সাজু বুঝতে পারল নীল ড্রেস পরা মেয়েটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। সাজু বলল, ওনার স্ত্রীর সকল রিপোর্ট কি আপনি দেখতেন? মানে নুরি যে ক্যান্সার ছিল সেটা তো আপনিই দেখছিলেন? হ্যাঁ, আমি দেখছিলাম। কিন্তু মেয়েটা তো কদিন পরে এমনিতেই চলে যেত, তাহলে তাকে খুন করার কি দরকার ছিল? আহারে ডাক্তার সাহেব, আপনারা মানুষের সেবক, দিন দিন অসংখ্য অসুস্থ মানুষের সেবা করেন। আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে এখানে এসেছি। কি কথা বলেন? নুরির কি সত্যি সত্যি ব্রেন ক্যান্সার ছিল? হতবাক হয়ে তাকিয়ে রইল ডাক্তার অবায়দুল মাসুদ। যেন এরকম অদ্ভুত কথা এ জীবনে আর কোনোদিন শোনেন নাই। বললেন, আপনি কি রসিকতা করছেন? না, আমি জানার জন্য প্রশ্ন করেছি। আপনাকে তো একটু আগেই বললাম যে ওনার স্ত্রীর সবকিছুর রিপোর্ট আমি দেখতাম। জি, আমার মনে আছে। কিন্তু তবু আমি জানতে চাচ্ছি নুরি সত্যি সত্যি অসুস্থ ছিল কিনা। আপনি কি সব কথা বলছেন? সাইমন সাহেব, আপনি কি এর জন্য আমার বাসায় দেখা করতে এসেছেন? তিনি আমার কথা বিশ্বাস করছিল না, তাই আপনার কাছে নিয়ে এসেছি। দেখুন মিস্টার সাজু, আপনি এখন আসতে পারেন। আপনার এরকম উদ্ভট প্রশ্নের কোনো উত্তর নেই। তার স্ত্রী মারা গেছে, তাকে শান্ত হতে দিন। মারা যায়নি, মারা হয়েছে, মানে খুন করা হয়েছে। তো সেখানে আমি কি করব? আমি তো আমার রোগীকে খুন করব না, তাই না? সাজু উঠে দাঁড়ালো। পকেট থেকে নিজের একটা কার্ড বের করে সেটা সামনের টেবিলের উপর রেখে সাজুবাই বলল, আমার ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস আছে। আমি একটা তদন্তের জন্য আপনার কাছে এসেছি। আমার মনে হচ্ছে আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। যদি কিছু বলতে চান তাহলে 24 ঘন্টার যে কোনো সময় কল দিবেন। কথাগুলো বলে সাইমনকে নিয়ে বের হয়ে গেল সাজু ভাই। যাবার সময় আর চোখে লক্ষ্য করলো দরজার কাছে মেয়েটা এখনো আছে। সাজু তার শেষ কথাগুলো মেয়েটার উদ্দেশ্যেই বলেছে। বাড়ি থেকে বের হয়ে সাইমনকে বলল, সরি সাইমন সাহেব, আপনার মানসিক বিপর্যয় চলছে, তবুও এরকম হয়রান করছি। আমি কি এখন যেতে পারি? আমি বাইকে করে আপনাকে পৌঁছে দেব। নো থ্যাঙ্কস, আমি বাইকে চড়তে পারি না। তখন এতটুকু আসতে অনেক কষ্ট হয়েছে। তবুও বাইকে করে সামনে এসে সাইমন একটা রিক্সা নিয়ে নিল। সাজু একা একা বাইক নিয়ে এগিয়ে চলছে। মোবাইলে কল আসাতে বাইকটা রাস্তার পাশে দাঁড় করিয়ে কলটা রিসিভ করে। হ্যালো সাজু ভাই, আমি অন্তরা। একটু আগে যে ডাক্তার অবেদুল মাসুদের বাসায় এসেছিলেন, যে মেয়ের সঙ্গে দেখা হলো সেই মেয়েটা। টেবিলে কার্ড রেখে এসেছি, সেখান থেকে নাম্বার নিয়ে কল করেছেন তাই না? জি। সাজু মনে মনে ভাবল তার প্ল্যান সাকসেসফুল। যেহেতু মেয়েটা তার ভক্ত, তাই সে সাজুকে সাহায্য করবে এরকম একটা ভাবনা ছিল। তাই জোরে জোরে শেষের কথাগুলো বলে এসেছিল আর নিজের কার্ড রেখে আসে। হ্যাঁ অন্তরা বলো। সাজু ভাই, আপনি মামার সঙ্গে নরি নামের কোনো মেয়ের বিষয়ে কথা বলছিলেন। আমার কাছে মনে হচ্ছে মামার মুখে অস্বাভাবিকভাবে এই নামটার একটা যোগাযোগ শুনেছি। কিরকম যোগাযোগ? অনেকদিন আগের কথা। তখন আমরা টঙ্গীতে থাকতাম। একদিন রাতে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ছাদে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ দেখি মামা ছাদে আসে। আমি কথা বন্ধ করে ছাদের সাইডে চুপ করে দাঁড়িয়েছিলাম। তখন মামা কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল। কি কথা বলছিল? বলছিল যে নরি মেয়েটার রিপোর্ট এমনভাবে তৈরি করেছি, মেয়েটা সত্যি সত্যি ভেবেছে তার ব্রেন ক্যান্সার হয়েছে। আর ওই মেয়ে মেডিসিনে এমন একটা ইঞ্জেকশন দিয়েছি যেটা নিয়ে সে এমনিতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। ব্রেনে প্রচুর চাপ পড়বে, তাই সহজে ক্যান্সারের কথায় বিশ্বাস করবে। আপনি এখন কোথায়? আমি। এতটুকু বলার পরে সাজু শুনল ওপাশে মেয়েটার কাছে আরো কেউ এসেছে। সাজু শুনতে পেল মেয়েটা কাকে যেন বলছে। কে আপনি? আমার মোবাইল কেন? তারপরে লাইনটা কেটে গেল। সাজুর সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো, কিন্তু নাম্বার বন্ধ। সম্ভবত কেউ মোবাইল কেড়ে নিয়ে বন্ধ করে দিয়েছে। সাজু দ্রুত বাইক ঘুরিয়ে ডাক্তার অবায়দুল মাসুদের বাসার দিকে রওনা দিল। মনে মনে ভাবল, তাহলে কি খুনি তাকে ফলো করেছে? অন্তরা নামের মেয়েটাকে কি দারোয়ানের মতো কোনো পরিণতি উপহার দেবে? সাজু ভাই বাসার সামনে এসে বাইক থামিয়ে দারোয়ানকে গেট খুলতে বলল। দারোয়ান সামান্য অবাক হয়ে বলল, আপনি না একটু আগে গেলেন? হ্যাঁ, কিন্তু আরেকটা জরুরি কাজ বাকি রয়ে গেছে, তাই আবার এসেছি। দারোয়ান কিছু না বলে গেট খুলে দিল। যেহেতু খানিকক্ষণ আগে এরা এসেছিল, তাই ডাক্তারের কাছ থেকে অনুমতির দরকার মনে পড়ল না। সাজু গেট দিয়ে প্রবেশ করে সরাসরি ডাক্তারের ফ্ল্যাটে চলে গেল। কলিং বেল বাজাতেই মেয়েটা এসে দরজা খুলে দিল। সাজুকে দেখে হাসতে হাসতে বলল, আরে সাজু ভাই, আপনি আবার এসেছেন?
কিছু ফেলে গেছেন নাকি? সাজু কিছুটা চিন্তার মধ্যে পড়ে গেল। কল দিয়ে মেয়েটা তার নাম দিয়েছিল অন্তরা, আর তখন তার সাথে শেষ মুহূর্তে অস্বাভাবিক কিছু শুনতে পেয়েছে। কিন্তু ডাক্তার সাহেবের ভাগ্নি, এর মেয়ের মধ্যে তো সেরকম কিছু দেখছে না। সাজু বলল, আপনি কি একটু আগে আমাকে কল করেছেন? সাজুর প্রশ্নে মেয়েটা যেন আকাশ থেকে পড়েছে। চোখ কপালে তুলে বলল, আমি? কই না তো, আপনার নাম্বার তো নাই আমার কাছে। তাছাড়া আপনি একটু আগে এখান থেকে বের হয়েছেন, কল কেন দেব? সাজু যেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। মোবাইল হাতেই ছিল, কল লিস্ট থেকে সেই নাম্বারে আবার কল দিল। নাম্বার বন্ধ। সাজু ভাইয়ের নাম্বারটা মেয়েটার দিকে দেখিয়ে বলল, এই নাম্বারটা চিনতে পারে নাকি দেখেন তো। মেয়েটা ভালো করে সেটা দেখল, তারপর সাজুর দিকে তাকিয়ে রইল। বলল, না সাজু ভাই, আমি তো চিনি না। সাজু চুপচাপ কিছু ভাবতে লাগলো। সাজুর এমন নীরবতা দেখে মেয়েটা বলল, কোনো সমস্যা হয়েছে সাজু ভাই? দীর্ঘশ্বাস ছেড়ে সাজু বলল, না, তেমন কিছু নয়। আপনার নামটা জানতে পারি? অবশ্যই, আমার নাম তাহিয়া তাবাসসুম। ও আচ্ছা, ঠিক আছে তাবাসসুম, আমি তাহলে আসি, পরে আবার কথা হবে। বিদায় নিয়ে সাজু অনেকটা চিন্তিত হয়ে বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় নেমে বাইকে বসে রাস্তায় চলতে চলতে শুধু ভাবছে, কলটা কার ছিল। বাইক চালিয়ে সাজু সরাসরি আজমপুরে চলে এলো। এসআই লিয়াকতকে কল দিতেই সে বের হয়ে এলো। দুজন মিলে রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। সবকিছু শুনে লিয়াকত বলল, মানুষ বলে না অতিভক্তি চোরের লক্ষণ? আমার তো মনে হয় সাইমনের মধ্যে কোনো ঝামেলা আছে, থাকতেও পারে। উদাস হয়ে উত্তর দিল সাজু। এদিকে শুধু শুধু ওই বাসার ছাদের চিলেকোঠার দুজনকে ধরে নিয়ে এসেছি। আসার পর থেকে ননস্টপ কান্না করতেছে। ওসি সাহেব তো বিরক্ত হয়ে বলেছে, এদের তাড়াতাড়ি চালান করে দাও। তুই কোনো জিজ্ঞাসাবাদ করিস নাই? করেছি না আবার। কোনো জবাব নেই, কোনো কথা নেই, শুধু বলে আমরা কিছু করি নাই, আমরা নির্দোষ। সাইমন যে অফিসে চাকরি করে সে অফিসের ঠিকানা আছে, একটু দেখা করতে চাচ্ছিলাম। হ্যাঁ আছে তো, সেই মেয়েটা নিজে তো ঠিকানা দিয়ে গেল। কিন্তু ওই ডাক্তারে কি করবি? তাকে তো সন্দেহের তালিকায় রাখা দরকার। তোকে যে বলেছিলাম ওই বাসায় গিয়ে নুরির সব পুরনো টেস্ট রিপোর্ট কালেক্ট করতে, সেগুলো এনেছিস? ওদের বাসায় কোনো রিপোর্ট নেই। গতকাল রাতেই তো আমরা তেমন কিছুই পেলাম না। আমার মনে হয় খুনি সেগুলো নিয়ে গেছে। তুই হাসপাতালে কথা বলে পোস্টমর্টেম রিপোর্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আনার ব্যবস্থা করবি। তখন সবকিছু ওই রিপোর্টে পাওয়া যাবে। একটা কথা বলি দোস্ত, বল, এই মামলাটা যদি আমি শেষ করতে পারি তাহলে ডিপার্টমেন্টে অনেক সুনাম অর্জন করতে পারবো। ক্যারিয়ার সামনে দিকে এগিয়ে নেবার বড় টার্নিং পয়েন্ট হবে। অবশ্যই সম্ভব হবে, চিন্তা করিস না। মনোযোগ দিয়ে কাজ কর, সব হবে ইনশাল্লাহ। লিয়াকতের সামনে দাঁড়িয়ে সাজু আরেকটা কাজ করে নিল। ডিবি অফিসার হাসানের কাছে কল দিয়ে কিছুক্ষণ আগে যে নাম্বার দিয়ে কল এসেছে সেই নাম্বারটা পাঠিয়েছে। প্রথমে কল করেছিল কিন্তু হাসান কল রিসিভ করেনি। একটা টেক্সট পাঠিয়েছে, ব্যস্ত। সাজু হোয়াটসঅ্যাপের নাম্বারটা পাঠিয়ে নিজে লিখে দিয়েছে, নাম্বারটা এখন বন্ধ আছে। বন্ধ হবার আগে এই নাম্বারটার লোকেশন কোথায় ছিল সেটা জানাটা খুব জরুরি। ফ্রি হয়ে আপনার অফিস থেকে যদি কাজটা করে দেন তাহলে খুব ভালো হয়। যেহেতু কেসটা এখন পুলিশের কাছে, তাই হাসান সরাসরি এখানে জড়িত হতে চাইবে না। এর আগে অনেকবারই সাজু এভাবে টুকটাক তথ্যের জন্য হাসান ভাইয়ের সাহায্য নিয়েছে। বাহির থেকে বিল্ডিংটা যেরকম দেখাচ্ছে আসলে ভিতরটা সম্পূর্ণ আলাদা। প্রতিটি জিনিসের দিকে নজর দিলে বোঝা যায় অনেক যত্ন করে সবকিছু সাজানো হয়েছে। রিসেপশনের মেয়েটা সাজুকে বসতে বলে তৃপ্তির কাছে কল দিল। সাজু ভেবেছিল তাকে হয়তো পিয়ন ধরনের এসে কেউ নিয়ে যাবে, কিন্তু তৃপ্তি নিজের রিসেপশনে চলে আসবে এতটা আশা করিনি। কেমন আছেন সাজু সাহেব? জি আলহামদুলিল্লাহ, আপনাকে বিরক্ত করতে চলে এলাম, তবে বেশি সময় নষ্ট করব না। কোনো সমস্যা নেই, প্লিজ আসুন। তৃপ্তি নিজেই সাজুকে নিয়ে তার রুমে গেল। সাজু চারিদিকে তাকিয়ে আরেকবার অবাক হলো। মুখোমুখি বসে তৃপ্তি বলল, কি খাবেন বলেন? কিছু খাবো না। আপনার ফেভারিট ঠান্ডা কফি নিন। আপনার সঙ্গে সঙ্গে আমিও না হয় খেলাম, তা দিতে পারেন। কফির অর্ডার দিয়ে তৃপ্তি টেলিফোনে কথা বলতে শুরু করে। কথার ধরনে বোঝা যাচ্ছে বিজনেস রিলেটেড কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে। কথার মাঝে কফি এলো। কথা শেষ করে তৃপ্তি বলল, সরি। সাইমন সাহেবের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, সকালে একবার কল দিয়ে সরি বলেছিল, আর কিছুক্ষণ আগে আবার কল দিয়ে বলল আমি তার স্ত্রীর সঙ্গে রাতে কি কি বলেছি এসব। সাইমনের বিষয়ে আপনাকে কিছু প্রশ্ন করব, আশা করি সঠিক জবাব দিবেন। অবশ্যই, প্লিজ। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রশ্নগুলো একটু নেগেটিভ মনে হতে পারে। সমস্যা নেই, আপনি বলুন। সাইমনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল?
মালিক ও এমপ্লয়ি এর বাইরে কোনো সম্পর্ক ছিল কিনা সেটা জানতে চাচ্ছি। ধরুন বন্ধুত্ব, সেরকম কিছু ছিল না। বরং তার বিষয়ে আমার কাছে সবসময় একটা নেগেটিভ চিন্তা কাজ করত। কারণ আমার বাবা একসময় তার সঙ্গে আমাকে বিয়ে দিতে চেয়েছিলেন। আমরা তো এত টাকা পয়সার মালিক, কিন্তু তবুও আপনার বাবা ওনার মতো সামান্য কর্মচারীর সঙ্গে বিয়ে দিতে যাচ্ছিলেন। বিষয়টা ঠিক বুঝলাম না। বাবা কেন চেয়েছিলেন সেটা তিনি বলতে পারবেন। অবশ্য এ নিয়ে বাবাকে আমি কখনো জিজ্ঞেস করিনি। সাইমন কি জানতেন? প্রথমে জানতেন না। মাস দুয়েক আগে বাসায় একটা চায়ের নিমন্ত্রণে সাইমনকে বাবা কথাটা বলেছিল। আপনি গতকাল রাতে বলেছিলেন যে সাইমন আপনাদের একটা বড় প্রজেক্টের কাজ নিয়ে চট্টগ্রামে ছিল। সেখানে থেকে নিশ্চয়ই অসমাপ্ত কাজ রেখে তাকে ফিরতে হয়েছে। হ্যাঁ, কাজটা সম্পূর্ণ ওনার মাধ্যমেই করতে হতো। প্রায় ৩ মাস ধরে এই প্রজেক্ট চলছিল, আর ২ দিন পার হলেই শেষ হতো। কিন্তু সাইমন সাহেব চলে আসাতে পুরো প্রজেক্ট লস গেল। আমাদের কোম্পানি প্রায় ৫৫ কোটি টাকার লোকসান হয়ে গেল। তাহলে তো অনেক টাকা। কিন্তু সাইমনের জীবন থেকে যে ঝড়টা গেল, তাতে তো তাকে দোষারোপ করা যায় না। হ্যাঁ, সবটাই ভাগ্যের ব্যাপার। ব্যবসা করতে এমন লাভ লস থাকবে। তবে ওনার অসুস্থ স্ত্রীকে এভাবে কেউ খুন করলো এটা কাম্য নয়। তাছাড়া ওনার স্ত্রী ছোট বোন অকালে প্রাণ হারালো। সাজুর ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি বলে সাজু কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজু সাহেব, আমি রাবেয়া। গতকাল যে বাসায় খুন হয়েছে সে বাসার মালিকের বড় মেয়ে। মনে হয় চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। এখনই হলে ভালো হয়। কোন জায়গায় আসবো বলেন? দিয়াবাড়ির প্রথম স্টেশন থেকে খানিকটা সামনে গিয়ে বাম দিকে কিছুটা যাবার পরে একটা বড় রেস্টুরেন্ট আছে। আমি সেখানেই আছি। আপনি থাকুন, আমি আসি। তৃপ্তির কাছে বিদায় নিয়ে সাজু বাইক নিয়ে সে বেরিয়ে গেল। লিয়াকতের কাছে কল দিয়ে বলে দিল সে কোথায় যাচ্ছে। সম্ভবত সাজু ভাই রাবেয়া নামের এই মেয়েটাকেও সন্দেহের মধ্যে রেখেছে। সাজু ভেবেছিল ডাক্তারের বাসা থেকে বের হবার পরে যে কলটা এসেছিল সেরকম কোনো হয়রানির কল হতে পারে। যেহেতু একবার মেসেজ এসেছে, একবার কল এসেছে, এখন আবার কল এসেছে, তাই এতগুলো খুনির চক্রান্ত হিসেবেই বড় করে দেখছে সাজু ভাই। কিন্তু রাবেয়া সত্যি সত্যি এসেছে। সে এখন সাজুর সামনেই বসে আছে। সাজু ভাই বলল, আপনি সম্ভবত কিছু বলতে ডেকেছেন। হ্যাঁ, কথাগুলো গতকালই আপনাকে বলা উচিত ছিল, কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তখন মা বাবার সামনে কিছু বলতে পারিনি। ঠিক আছে, বলুন কি বলতে চান। সাইমন ভাইয়ার স্ত্রী আর আমার এক্স বয়ফ্রেন্ড একসঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। সাকিবের বেশ কিছু বিষয় নিয়ে নুরি ভাবির সঙ্গে ওর ঝামেলা ছিল। সাকিব নুরি ভাবিকে খুন করার পরিকল্পনা করেছিল। সাজু ধরেই নিল রাবিয়ার বয়ফ্রেন্ডের নাম সাকিব। সে বলল, পরিকল্পনা কথা আপনি জানেন কিভাবে? কারণ পরিকল্পনাটা সে আমার সঙ্গেই করেছিল। কিন্তু আমি ওরা এমন প্রস্তাবে রাজি হইনি বলে আমাদের ব্রেকআপ হয়েছে। আপনি এটা গতকাল বলেন নাই কেন? বিরক্ত হয়ে প্রশ্ন করল সাজু ভাই। সাজু ভাই, সেখানে আমার মা বাবা সবাই ছিল। তাছাড়া পুলিশের লোক ছিল অনেক। সবার সামনে আমি এগুলো কিভাবে বলতাম বলেন? আর এসব ঘটনা আরও ৪ মাস আগের। সাজু কিছু বলতে যাবে, তখনই সাজুর হোয়াটসঅ্যাপে হাসানের রিপ্লাই আসে। বন্ধ হবার আগে সেই নাম্বারটা উত্তরার দিয়াবাড়ি এলাকায় ছিল। মেসেজ পড়ে সাজু রাবিয়ার দিকে তাকালো। বলল, আপনি এখানে মানে দিয়াবাড়ি কখন এসেছেন? আমি সকালে এসেছি। এই রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারেই আমি বসি। বিড়বিড় করে সাজু কিছু একটা বলতে লাগলো। কি বলল ঠিক বোঝা গেল না। সাজু তখনও মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে। রাবেয়া চারদিকে একবার তাকিয়ে নিল। এরকম সময় সচরাচর রেস্টুরেন্টে মানুষ কম থাকে। বিকেল থেকে মানুষের পরিমাণ বাড়তে থাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন খুনের সঙ্গে আপনার বয়ফ্রেন্ড সাকিব জড়িত আছে? মোবাইল সাইডে রেখে রাবেয়াকে প্রশ্ন করল সাজু ভাই। যেহেতু সে আগে এরকম পরিকল্পনা করেছে, তাই এটা অস্বাভাবিক কিছু নয়। আপনি চাইলে তাকে কেন্দ্র করে তদন্ত করতে পারেন। জানি না কতটা সফল হবেন। তাছাড়া তাছাড়া কি? সাকিব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িত। আপনার জন্য ওর নাগাল পাওয়া কষ্টকর হবে। এরকম একটা মানুষ আপনার বয়ফ্রেন্ড ছিল। সম্পর্ক আসলে কেমন সেটা বোঝাতে পারবো না। আমার মনে হয় নুরি ভাবে আমাদের বাসায় ভাড়া থাকে। এটা জানার পরে সে ইচ্ছে করে আমার পিছনে লেগেছিল। কতদিনের রিলেশনশিপ ছিল আপনাদের? ৩.৫ মাসের মতো। তারপর তো সে নিজের কথা বলে। আমি সরাসরি তাকে নিষেধ করি। আপনি এ কথা কাউকে বলেন নাই? সাইমন বা তার স্ত্রী এদের জানান নাই যে তাকে খুন করার জন্য কেউ সুযোগ খুঁজে বেড়াচ্ছে? না, আগেই বলেছি সাকিব রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত আছে। আমার সবচেয়ে বড় দুর্বলতা আমার ছোট বোন। সাকিব বলছিল যে আমি যদি এসব কাউকে বলি তাহলে আমার বোনের ক্ষতি হবে। কিন্তু এখন যে বলে দিলেন,
ভয় হচ্ছে না, নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে। শুধু মনে হচ্ছে আমি যদি আগে তাদের বলতাম তাহলে তারা সতর্ক হতে পারত। সাকিবের সঙ্গে কিসের শত্রুতা সেরকম কিছু জানেন? কিছু কি বলেছে আপনাকে? না, বলেনি। আমি জানার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু জানতে পারিনি। আশা করি আপনি তদন্ত করলে সবকিছু জানতে পারবেন। ঠিক আছে, এতটুকু তথ্য জানানোর জন্য মেলা মেলা ধন্যবাদ। ডেভি অফিসার হাসানের পাঠানোর তথ্যের ওপর আর কোনো প্রশ্ন করেনি সাজু ভাই। কারণ প্রথম মেসেজ পাঠানোর পরে আবার আরেকটা মেসেজ এসেছিল হাসানের। সেখানে লেখা ছিল দিয়াবাড়ি নয়, প্রিয়াঙ্কা সিটি। প্রথমে লোকেশন সেরকম বোঝা যাচ্ছিল না, সম্পূর্ণ এরিয়াই দেখা যাচ্ছিল। সাজু বুঝতে পারছিল ডাক্তারের বাসায় বড়সড় কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে, কিন্তু প্রখর রোদে আর কোথাও যাওয়ার মতো শক্তি পাচ্ছিল না। বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেল। ভাবি তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি বাসায় আসো? আমি তো ভেবেছিলাম আসামি না ধরা পর্যন্ত আর বাসায় ফিরবে না। ধপাস করে সোফায় বসে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে সাজু বলল, শরীরটা তেমন ভালো না ভাবি, বাহিরে রোদে বেশিক্ষণ থাকতে পারি না। কি যে হলো, এখানে না বসে রুমে গিয়ে রেস্ট নাও। তার আগে খাবার দিচ্ছি, খাবার খেয়ে নাও। হাসানের বইয়ের নাম তাসনিম। দীর্ঘ ১৩ বছরের বিবাহিত জীবনে এখনও তাদের কোনো সন্তান হয়নি। দুজনে ভালো ডাক্তার দেখালো, কিন্তু কারো কোনো সমস্যা ধরা পড়ল না। তবুও কেন যে আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন কেউ জানে না। হাসানের সঙ্গে সাজুর রক্তের কোনো সম্পর্ক নেই। খুলনার খালিশপুরে থাকাকালীন সময়ে প্রথম পরিচয় হয়েছিল। ঢাকার এই বাসায় সাজুর একটা রুম সবসময় বরাদ্দ করা থাকে। সাজু যেন হাসান বা তাসনিম এদেরই কারো আপন ভাই। সাজু ফ্রেশ হয়ে অজু করে সে জোহরের নামাজ শেষ করলো। তাসনিম ততক্ষণে খাবার সাজিয়ে দিয়েছে। খাবার খেয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে লিয়াকতের কাছে কল দিল সাজু ভাই। কল রিসিভ হতেই সাজু বলল, আমি বাসায় আসি, কিছুক্ষণ ঘুমাবো। তুই কি প্রিয়াঙ্কা সিটিতে ডাক্তার অবায়দুল মাসুদের বাসার সামনে কাউকে টহল রাখতে পারবি? কেন পারবো না? এখনই ৩-৪ জন পাঠিয়ে দিচ্ছি। ৩-৪ জন নয়, একজনকে পাঠাবি। কিন্তু সে যে ওখানে নজরদারি করবে এটা যেন কেউ বুঝতে না পারে। গুপ্তচর নাকি সেরকমই? আচ্ছা, তাহলে বিষয়টা থানার কাউকে দিয়ে করাবো না। আমার কিছু লোকজন আছে ১৪ নম্বর সেক্টরের ওখানে, ওদের দিয়ে করব। ঠিক আছে, কিন্তু মনে রাখবি কাজটা খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা করিস না, কাজ হয়ে যাবে। আরেকটা কাজ আছে। কে কাজ? সাকিব নামে একটা ছেলের অ্যাড্রেস দিচ্ছি। ওই ছেলের বিষয়ে খোঁজ খবর নিয়ে রাখতো। ছেলেটা আসলাম ফরাজের বড় মেয়ে রাবেয়ার বয়ফ্রেন্ড ছিল। রাবেয়ার বয়ফ্রেন্ডের খোঁজ নিয়ে কী হবে? রাবেয়া বলছিল ওই সাকিবের সঙ্গে নাকি নড়ির পুরনো কোনো শত্রুতা ছিল। সাংঘাতিক ব্যাপার তো। পারলে তুই নিজে খোঁজ নিবি। ছেলেটা সম্ভবত রাজনীতির সাথে জড়িত আছে। রাখি তাহলে। মোবাইল রেখে রাজু চোখ বন্ধ করল। প্রায় সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ল। সাজুর সেই ঘুম ভাঙল সন্ধ্যার খানিকটা আগে। শরীরের তাপমাত্রা বেড়েছে খানিকটা। পেট আর বুকের মধ্যেও ব্যথা হচ্ছিল। মোবাইল হাতে নিয়ে দেখল সেখানে লিয়াকতের তেমন কোনো আপডেট নেই। তবে একটা মেসেজ সে পাঠিয়েছে। বাড়ির সামনে আমার এক লোক একটা ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে। ইট বোঝাই করে সেখানে গিয়ে পড়ে ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়ে আছে। সবার কাছে বলেছে ইঞ্জিন নষ্ট হয়েছে, তাই সারাতে সময় লাগবে। সে ওখানে আছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম সন্দেহের কিছু পায়নি। ওয়াশরুমে সাজু গড়গড় করে বমি করল। বুকের ব্যথা খানিকটা কমল। হাত মুখ ধুয়ে বিছানায় সে আবার ঘুমিয়ে গেল। এবার তার ঘুম ভাঙল রাত ১১টার দিকে। আর সেটা এসআই লিয়াকতের কল পেয়ে। বিছানা হাতড়ে মোবাইল হাতে নিয়ে ঘুম ঘুম চোখে কল রিসিভ করল। ও প্রান্ত থেকে লিয়াকত বেশ আতঙ্কিত হয়ে বলল, সাজু, ডাক্তার সাহেব এখন হাসপাতালে। তাকে কে যেন তার বাসাতেই হত্যার চেষ্টা করছিল। এখনও বেঁচে আছে। ডাক্তাররা চেষ্টা করছে। এখন বর্তমানে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি আছে। ধরফরিয়ে সাজু বিছানায় বসল। বলল, কিভাবে কি হয়েছে ভালো করে বলতো। রাত ৯টার দিকে বাড়িতে একটা অপরিচিত ছেলে প্রবেশ করে। অনলাইনে খাবার ডেলিভারির নাম করে দারোয়ানকে বলে ভেতরে যায়। আচ্ছা, তুই এখন কোথায়? আমি হাসপাতালে আছি। ঠিক আছে, আমি আসতেছি। কয়েক ঘন্টার ঘুমে শরীর খানিকটা ভালো, তবে দুর্বলতা যাচ্ছে না। তবুও ভাবিকে বলে বাইক নিয়ে বেরিয়ে গেল সাজু। ৭ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক হাসপাতালে বা অনেকের কাছে বাংলাদেশ মেডিকেল নামে পরিচিত। হাসপাতালে গিয়ে সবার আগে এসআই লিয়াকতের সঙ্গে দেখা করে। অদূরে দাঁড়িয়ে আছে ডাক্তার সাহেবের ভাগ্নি। সাজু লিয়াকতের কাছে প্রশ্ন করল, এখন কি অবস্থা? ডাক্তার বলেছে ভয়ের আশঙ্কা নেই। চারিদিকে পুলিশ পাহারায় আছে তো, না হলে শত্রু এখানেও আক্রমণ করতে পারে। কিছু হবে না, কড়া নিরাপত্তায় ব্যবস্থা করেছি। সাজু এবার ডাক্তার সাহেবের ভাগ্নির দিকে এগিয়ে গেল। মেয়েটার পাশের একজন মাঝবয়সী মহিলা কাছে। আনুমানিক মহিলাটা ডাক্তার সাহেবের স্ত্রী হতে পারে। আপনি যতটুকু জানেন বা দেখেছেন সবটুকু বলেন। চোখে চোখ রেখে অভয় দিয়ে সাজু বলল, আমি আমার রুমের বেলকনিতেই ছিলাম। মামা ড্রয়িং রুমে টিভি দেখছিলেন। হঠাৎ কলিং বেলের শব্দ পায়।
যেহেতু মামা ড্রয়িং রুমে ছিল, তাই আমি আর ব্যালকনি থেকে বের হইনি। 5 মিনিট পর মামির চিৎকার শুনে দৌড়ে এলাম। এসে দেখি মামা অচেতন অবস্থায় দরজার সামনে পড়ে আছে। মামার মুখ থেকে রক্ত বের হচ্ছে, আর মামি তাকে জড়িয়ে ধরে কাছে। মামার ডান পাশে দরজার কাছে একটা পিৎজা পড়ে আছে। পাশ থেকে লিয়াকত বলল, যে ছেলেটা ডেলিভারি করতে এসেছে সেই ছেলে কাজটা করেছে সাজু। সম্ভবত পিৎজা হাতে নিয়ে টাকা দেবার জন্য মানিব্যাগের দিকে মনোযোগ দিয়েছে, আর তখনই কিছু একটা করেছে। হতে পারে। সম্মতি দিল সাজু ভাই। আরেকটা কথা ছিল সাজু ভাই। আমতা আমতা করে অনুমতি চাচ্ছে তাবাসসুম। জি বলেন। আমার ডাকনামই অন্তরা। আজ সকালে আমি আপনাকে কল করেছিলাম। আপনার সঙ্গে কথা বলার সময় সেখানে মামা চলে আসে। আমার হাত থেকে মামাই মোবাইল কেড়ে নেয়। সাজু ও লিয়াকত দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। লিয়াকত বলল, তাহলে সাজু যখন আপনার মামার বাসায় দ্বিতীয়বার গিয়ে জিজ্ঞেস করলো, তখন সবকিছু গোপন করলেন কেন? নুরি নামের সে মেয়েটার মিথ্যা ক্যান্সার রিপোর্ট সাজানো আর সবকিছু ঠিকঠাক ম্যানেজ করার জন্য মামা ওদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে। সামান্য একটা কাজের জন্য এতগুলো টাকা? সাজু বলল, আমার সঙ্গে কথা বলার সময় আপনার কাছ থেকে যখন মোবাইল কেড়ে নেওয়া হয়, তখন আপনি একটা শব্দ বলেছিলেন। কে আপনি? লোকটা যদি আপনার মামা হয়, তাহলে আপনার তাকে চিনতে পারেন না কেন? পেছন থেকে মোবাইল নিয়েছিল, তাই অস্ফুটে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু যতক্ষণে বুঝতে পারলাম ওটা আমার মামা, ততক্ষণে তিনি মোবাইল বন্ধ করে দিয়েছে। তারপর কেন বলেন নাই? কেন মিথ্যে নাটক করে সাজুকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন? প্রশ্ন করল লিয়াকত আলী। মামার কোনো সন্তান নেই। আমার মা বাবা দুজনেই আলাদা হয়েছে আমার ছোটবেলায়। তারা দুজনেই আলাদা আলাদা বিয়ে করে নতুন সংসার নিয়ে সুখে আছে। মামা আমার বিয়ে ঠিক করেছে সপ্তাহখানেক আগে। কিন্তু আমি একটা ছেলেকে পছন্দ করি। মামা সেই ছেলেকে মেনে নিতে রাজি নয়। লিয়াকত বিরক্ত হয়ে বলল, এসব আমরা জানি কি করব? সাজু লিয়াকতকে থামিয়ে দিয়ে অন্তরাকে বলার জন্য ইশারা করেন। ছাদে দাঁড়িয়ে মোবাইল কেড়ে নিয়ে মামা বলে, তার মানে তুই সব জানিস তাই না? ওকে ফাইন। তোর সামনে দুটো পথ খোলা আছে। প্রথমত, তুই তোর পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবি। তার বিনিময়ে তোকে এই ডিটেকটিভের সামনে মিথ্যা অভিনয় করতে হবে। আর দ্বিতীয় পথ কী ছিল? বলেছিল, আমি যদি সবকিছু জানিয়ে দেই, তাহলে ওই লোকগুলো মামাকে আমাকে সবার ক্ষতি করবে। সেজন্য আমি বাধ্য হয়ে তখন মামার সঙ্গে বাসায় এসে আপনি আসার পরে ওরকম মিথ্যে কথা বলেছি। এসআই লিয়াকত তখন সাজুকে কথার মাঝখানে হাত টেনে ধরে এক সাইডে নিয়ে গেল। সাজু বলল, কি হয়েছে? লিয়াকত তার মোবাইল বের করে হোয়াটসঅ্যাপ থেকে কয়েকটা ছবি দেখালো। ছবিতে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টে রাবিয়া ও আরেকটা ছেলে বসে আছে। ছবিগুলোর মধ্যে 17 সেকেন্ডের একটা ভিডিও আছে। দুজন কোনো বিষয় নিয়ে মনোযোগী কথা বলছে। লিয়াকত বলল, এটাই সেই সাকিব। তুই দুপুরের পরে সাকিবের খোঁজ খবর নিতে বলার জন্য আমি এর পিছনে একজন স্পাই লাগিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ আগে সে ছবিগুলো পাঠিয়েছে। সাজু বলল, রাবিয়া আবার সাকিবের সঙ্গে কেন? এদের মধ্যেও কোনো ঝামেলা আছে। সবকিছু তো ঝামেলা। কই যাব আমি? লিয়াকতের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সাজুর মোবাইলে সাইমনের কল এলো। বিকেল 4টার দিকে রাবিয়ার কাছে কল দেয় সাকিব। দেখা করতে চায়। রাবিয়া বেশ অবাক হয়ে যায়, কারণ অনেকদিন ধরে সাকিবের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। রাবিয়া হঠাৎ সন্দেহ হয়, তাহলে কি সাজু ভাই সাকিবকে বলে দিয়েছে? নাকি সাকিবের কাছে জিজ্ঞেস করার কারণে সাকিব তাকে সন্দেহ করছে? সাকিব বলে, বেশি সময় নেব না। মোবাইলেও বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় সামনাসামনি কথা হলে ভালো হবে। ঠিক আছে, আমি রাত 10টার পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে তোমাকে কল করব। এতটুকু বলেই তখনকার আলাপ শেষ করে রাবিয়া। কিন্তু তার মনের মধ্যে কিছুটা ভয় কাজ করতে শুরু করে। সে যেহেতু পুলিশের কাছে তার উদ্দেশ্য জানিয়ে দিয়েছে, সাকিব স্বাভাবিকভাবে তার উপর রেগে যেতে পারে। এদিকে সত্যি সত্যি যদি সাকিব কাজটা করিয়ে থাকে, তাহলে পরে সেখানে রাবিয়া জড়াতে পারে। নিজেকে কিছুটা সাহসী রাখার জন্য রাবিয়া তার পরিচিত একটা রেস্টুরেন্টে সাকিবকে আসতে বলে। সাকিব বেশ স্বাভাবিক। রাবিয়ার কাছে সাকিব কল করার পরে রাবিয়া একবার মনে মনে ভেবেছিল সাজু ভাইকে বিষয়টা জানানো উচিত, কিন্তু কোনো টপিকে কথা বলে সেসব চিন্তা করে আর জানানো হয়নি। কেমন আছো তুমি? যেমন দেখছো, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তোমাকে ডেকেছি। ভালোবাসার কোনো কথা নয়, বলো। কিন্তু যা বলার একটু তাড়াতাড়ি বলবে। সারাদিন রেস্টুরেন্টে ছিলাম, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। নুরি আর তার ছোট বোন নাকি খুন হয়েছে। তোমাদের বাসার দারোয়ান, তাকেও নাকি খুন করা হয়েছে। হ্যাঁ, দেখো, তুমি হয়তো ভাবতে পারো আমি নুরিকে খুন করেছি। ভাবতে পারো, কারণ তোমার সাথে একসময় এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। কিন্তু এসব চিন্তা আমি তখনই মাথা থেকে বের করে দিয়েছি। রাবিয়া কিছু বলল না।
তার মনে 90% অংশ জুড়ে বলেছিল সাকিবই খুনটা করিয়েছে, কিন্তু সে এখন বলছে এসব সে ভুলে গেছে। সত্যি সত্যি যদি ভুলে যায় তাহলে নুরি ভাবিকে খুন করলো কারা, আর কেন? সাকিব আবারও বলতে শুরু করলো, তুমি এসব পুরনো কথা পুলিশের সঙ্গে বলতে যেও না। মাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যেতে হবে। এই সময় এমন পুলিশের ঝামেলায় পড়তে চায় না। কিন্তু আমি অলরেডি তোমার কথা বলে দিয়েছি। আস্তে করে উত্তর দিল রাবেয়া। রাবেয়ার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সাকিব। বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো এখন আমার কত বিপদ হতে পারে? আমি তো তাদের বলিনি যে তুমি খুন করেছ। আমি বলেছি যে তোমার সাথে তার শত্রুতা ছিল, তার ক্ষতি করার মতো একটা সিদ্ধান্ত তোমার মনের মধ্যে পুষে রাখছো। তারা তো হুট করে তোমাকে গ্রেফতার করবে না। সবকিছু তদন্ত করে প্রমাণ পেলে তখন গ্রেফতার করার প্রসঙ্গ আসবে। তাছাড়া তাছাড়া কি? তুমি তো সবসময় নেতাদের সঙ্গে ওঠবোস করো। যদি কোনো অপরাধ না করো তবে তোমার চিন্তা কি? কিন্তু তুমি আমার কাছে কিছু না জিজ্ঞেস করেই এভাবে পুলিশের কাছে সাক্ষী দিলে। অদ্ভুত। অদ্ভুতের কিছুই নাই। আমি বাসায় গিয়ে সাজু ভাইকে কল দিয়ে বলে দেব যে তুমি নিজের মুখে স্বীকার করেছো তুমি কিছু করো নাই। তারা চাইলে তোমার পিছনে লাগবে, আর না চাইলে অন্য কারো পিছনে লাগবে। এসআই লিয়াকত আলীর গুপ্তচর সাকিব রাবেয়ার এরকম কথাবার্তায় শুনতে পায়নি। সেরকম কোনো নির্দেশও নেই। নজর রাখার আদেশ আছে তাই নজর রাখছে। মেয়েটার সঙ্গে কথা বলতে দেখে ছবি তুলে পাঠিয়েছে। কিন্তু সাকিব ও রাবেয়ার মধ্যে যেসব কথা হয়েছে সেগুলো যদি সাজু বা লিয়াকত জানতো তাহলে তারা এটা নিয়ে সময় নষ্ট করত না। লিয়াকতকে তার গুপ্তচর জানায় ওরা বেশিক্ষণ রেস্টুরেন্টে ছিল না। কিছুক্ষণ কথা বলে দুজন বের হয়ে গেছে। কেউ কিছু খায়নি। ঘড়িতে তখন রাত 12টা। সাজু বলল, আমি বাসায় গিয়ে রাবেয়ার সঙ্গে আবার কথা বলে নেব। অবশ্য রাত অনেক হয়ে গেছে। এত রাতে কল দিয়ে কথা বলার চেয়ে কালকে না হয় কথা হবে। ডাক্তার সাহেবের এইটা কি করব? তার অবস্থা তো ভালো না। আমার মনে হচ্ছে আমরা একদম অন্ধকার গুহায় বসে আছি। চারিদিকে বিন্দু পরিমাণ আলো নেই। সাজু হাসল, যে হাসির অর্থ সবাইকে তোর মতো মাথা মোটা ভাবিস বন্ধু। মুখে বলল, আমরা গুহার ভেতর নয়, সামান্য একটু অন্ধকার গলিতে আছি। কিন্তু তোর চোখে কালো সানগ্লাস, তাই তুই কিছু দেখতে পাচ্ছিস না। লিয়াকত হাসি মুখে বলল, তার মানে তুই দেখতে পাচ্ছিস তো? তাতেই হবে। তুই গন্তব্য খুঁজে পেলে আমি তোর লেজ ধরে আমিও সেখানে পৌঁছে যাব। তোকে দুপুরবেলা যতগুলো মেসেজ করেছিলাম সেগুলো কিছু কোম্পানির নাম ছিল। সেগুলো ডিটেলস বের করেছিস? ওটাও আরেকজনের দায়িত্বে ছেড়ে দিছি। তবে আমি নিজেও কিছু তথ্য সংগ্রহ করেছি। লিয়াকতের কাঁধে হাত রেখে সাজু আস্তে আস্তে বলল, সাইমন তার কাজের বিষয়ে খুব সিরিয়াস ছিল। ওই কাজটা থেকে সে যেন সরে যায়, এজন্য তাকেও ডাক্তারের মতো মোটা অঙ্কের টাকা অফার করা হয়েছিল। কিন্তু সাইমন সৎ থাকার কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আরে বাপরে, কি বলিস? এইটুকু সাইমনের কাছে শুনেছিলাম আমি। আর সেজন্য তোকে ওসব খোঁজ খবর নিতে বলেছি। তাহলে তো আরেকটু গুরুত্ব দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে চারিদিকে কতটা কাজ বন্ধ। শহরের মধ্যে তো একটা মামলা নিয়ে পড়ে থাকা যায় না। প্রতিদিন অসংখ্য অপরাধ হচ্ছে। তবুও ওসি স্যার আমাকে বলেছেন আমি যেন এই মামলাটা তাড়াতাড়ি শেষ করতে পারি। অবশ্য গুরুত্ব দিবি। ক্ষুদ্র থেকে অতি সাধারণ সবকিছু গুরুত্ব দিয়ে দেখবি। তাহলে চোখের সামনে গুহার অন্ধকার মনে হবে না, মিটি মিটি আলো চোখে পড়বে। সাজু আবারও অন্তরের কাছে এগিয়ে গেল। ডাক্তার সাহেবের স্ত্রী আপাতত চেয়ারে বসে আছে। সাজু ও লিয়াকত যখন কথা বলছিল তখন এক ডাক্তার এসে অন্তরার সঙ্গে কথা বলে আবার চলে গেছে। সাজু বলল, কি বললেন ডাক্তার? অবস্থার অবনতি হচ্ছে, আইসিইউতে নিতে হবে। অন্তরার চোখে পানি। মামার নিদারুণ কষ্টে সে নিজেও খুব ভেঙে পড়েছে। সাজু বলল, ডাক্তার সাহেবের আর কোনো আত্মীয়স্বজন আসেনি? ওনার তো সন্তান নেই। কিন্তু বাকি আর কে কে আছে এখানে? অনেকেই আছে। মামার এক বন্ধু আছে এখানে। মামা তো ডাক্তার, সেজন্য কোনো সমস্যা নেই। কিন্তু সময় যদি ফুরিয়ে যায় তাহলে তো হাজার মানুষ দিয়েও কাজ হবে না, তাই না সাজু ভাই? এত টাকা পয়সা সবকিছু তুচ্ছ। এটা সাজুর চেয়ে বেশি আর কেউ জানে না। সাজুর মা মারা গেল ক্যান্সারে। মায়ের মুখটা তার মনে পড়ে না। কিন্তু মায়ের অনেক আদর করার কথা সাজু মনে করতে পারে। সাজুর বাবা লন্ডনে থাকত। দাদা ইউনিয়ন চেয়ারম্যান। টাকা পয়সা জমি জমার কোনো অভাব ছিল না। কিন্তু তার মাকে কিছুতেই তারা আটকে রাখতে পারল না। সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নিয়ম, সময় ফুরিয়ে গেলে চলে যেতেই হবে। হাসপাতালে আর তেমন কাজ রইল না। ডাক্তার সাহেবের সাথে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু এখনকার ডাক্তার সেটা অ্যালাউ করবে না। কাজে এখান থেকে চলে যাওয়া ছাড়া আর কিছু করার নেই। অন্তরার দিকে তাকিয়ে সাজু বলল, আপনি যদি সকালে আমার সঙ্গে মিথ্যে না বলতেন তাহলে আপনার মামার এরকম পরিস্থিতি নাও হতে পারত। আমি তার সাথে কথা বলতাম, অনেক কিছুই জানতে পারতাম। তিনি কাদের হয়ে কাজটা করলেন, কেন করলেন, সবকিছু জানা যেত। আপনার একটা মিথ্যে কথার কারণে এতগুলো বিপদ হয়ে গেল। সরি সাজু ভাই।
এরপর থেকে আর বিন্দু পরিমাণ কথা লুকানোর চেষ্টা করবেন না। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের সঙ্গে মিথ্যে বলা বন্ধ করবেন। লিয়াকত আলীকে নিয়ে সাজু হাসপাতাল থেকে বের হয়ে গেল। 4 জন পুলিশ সেখানে পাহারায় রাখা হয়েছে। বলা তো যায় না কখন আবার কে আক্রমণ করে। রাস্তায় দাঁড়িয়ে সাজু মোবাইল হাতে নিয়ে রাবেয়ার নাম্বারে একটা টেক্সট পাঠালে, যদি জেগে থাকেন তাহলে রিপ্লাই করবেন, খুব জরুরি। সাজু যখন বাসায় ফিরল তখন হাসান সবেমাত্র ডিনার শেষ করেছে। হাত ধোয়ার আগেই কলিং বেল বেজে ওঠে। তাসনিম গিয়ে দরজা খুলে দিলে সাজু এসে হাসানকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। হাসান ভাই বললেন, গোয়েন্দা সাহেব নাকি? এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকলে বউ কিন্তু ঘরে ঢুকতে দেবে না, সেজন্যই তো বিয়ে করি না। হা হা হা। কথার পিঠে কথা দিয়ে টুং করে আঘাত দিলা। একটা বিষয় মাথা থেকে যাচ্ছে না। আপনি জেগে আছেন তাতে ভালোই হলো, না হলে আমি এখন আপনাকে ঘুম থেকে ডেকে তুলতাম। কেন, কি হয়েছে? মামলার কোনো সূত্র পাওয়া যাচ্ছে না? সূত্র পাওয়া গেছে। যতটুকু এগিয়েছি তাতে প্রকাশ করার সময় হয়ে গেছে। কিন্তু আরেকটা বিষয়ের গভীরতা না জেনে আসল ঢিল ছুটতে পারছি না। হাত ফসকে বেরিয়ে যাবার সম্ভাবনা আছে। ঘটনাটা আমি অনেকটাই জানি। আজ একজনের কাছে শুনলাম। তোমার কাকে কাকে সন্দেহ হচ্ছে? সন্দেহ নয়, আমি মোটামুটি নিশ্চিত সাইমনের স্ত্রী নুরি ও তার ছোট বোনের হত্যাকাণ্ড পারিবারিক কোনো কারণে হয়নি, এটা অফিসিয়াল কারণে হয়েছে। কিরকম? প্রথমত, নুরি নামের যে মেয়েটা মূল টার্গেট ছিল, সেই মেয়েটাকে প্রায় 2 মাস ধরে মিথ্যা ব্রেন ক্যান্সারের আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর ক্যান্সারের বিষয়টা সম্পর্কে সফল হতে না পেরে চক্রান্তকারীরা 29 ফেব্রুয়ারি নুরিকে খুন করায়। কিসের সফলতা? পরিকল্পনার। পরিকল্পনাটা কি? ভাই, একটা বিষয় মনোযোগ দিয়ে ভাবলে আপনি বুঝতে পারবেন। নুরিকে মিথ্যে ক্যান্সার আক্রান্ত সাজানোর জন্য ডাক্তারকে কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে। এমন কারণে কেউ লাখ টাকা কখন খরচ করে? যখন সেখানে কোটি কোটি টাকার আয় করার সুযোগ থাকবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। সাইমন তার অফিসের একটা প্রজেক্টের দায়িত্ব ছিল। প্রজেক্টটা সফল, কোম্পানির প্রায় দ্বিগুণ টাকা লাভ হতো। কিন্তু নুরির মৃত্যুর কারণে সাইমন সবকিছু বাদ দিয়ে ঢাকায় ফিরে আসে। তার কোম্পানির 55 কোটি টাকা লোকসান হয়েছে। এত টাকা? জি ভাই। 29 ফেব্রুয়ারি নুরিকে হত্যা করার প্রধান কারণ এটাই হবে। খুনিরা চাইলেই সাইমনকে হত্যা করাতে পারত, কিন্তু সেটা করলে সরাসরি সন্দেহ তাদের দিকেই যেত। তাই কৌশলে সাইমনের স্ত্রীকে টার্গেট করেছে, কারণ সাইমন তার স্ত্রীকে খুব ভালোবাসে। স্ত্রীর কিছু হলে সাইমন পৃথিবীর সবকিছু ভুলে যাবে। মামলা তো তাহলে প্রায় সমাধান হয়ে গেছে। এবার কোম্পানিগুলো ভালো করে খোঁজ নিলে আসামি খুঁজে বের করা যাবে। কাজটা কারা করিয়েছে এতটুকু বের করা যাবে। কিন্তু ওই বাসায় এসে বাহির থেকে কি খুন করে গেল? যদি কোনো কন্ট্রাক্ট কিলার দিয়ে কাজটা করানো হয়, তাহলে তাকে বের করে তো সবচেয়ে মুশকিল হয়ে যাবে। আরে চিন্তা করো না, মনোযোগ দিয়ে চালিয়ে যাও। যারা মূল ষড়যন্ত্রকারী তাদের বের করো, তারপর বাকিটা পুলিশ বুঝে নেবে। ঠিক আছে ভাই, আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন। আমি কি করব বুঝতে পারছি না। বিকেল থেকে রাত 11টা পর্যন্ত ঘুমিয়েছি। মনে হচ্ছে হিমোর মতো হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তায় গিয়ে হাঁটাহাঁটি করি। হা হা হা। মোবাইল হাতে বেলকনিতে বসে আছে সাজু ভাই। রাস্তায় মাঝে মাঝে 2-1টা বাইক, আবার প্রাইভেট কার দেখা যাচ্ছে। মামলার বিষয়টা মাথা থেকে বের করে সাজু মোবাইলে ফেসবুক ঢুকল। ফুটবল খেলার একটা ভিডিও ক্লিপ করে সেটা ওপেন করলো। তারপর আনমনে আঙ্গুলে একটার পর আর একটা ভিডিও দেখতে লাগলো। হঠাৎ একটা ভিডিও দেখে সাজু চমকে উঠল। ভালো করে নজর দিয়ে দেখল একটা বাড়ির ছাদে গভীর রাতে শুটিং হচ্ছে। বিয়ে জাতীয় কোনো কিছুর জন্য বিশাল সেট সাজানো হয়েছে। নাটকের কিছু পরিচিত মুখ অভিনয়ের জন্য সেখানে উপস্থিত নিয়ে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্যই ধারণ করে ভিডিওটি আপলোড করা হয়েছে। ক্যামেরার পিছনে যিনি ছিলেন তার মুখে শোনা যাচ্ছে, এই যে আমাদের শুটিং সেট, দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের জন্য আবার অসাধারণ একটা নাটক নিয়ে হাজির হব খুব শীঘ্রই। রাজু বারবার সেই ভিডিওটা দেখল। তারপর ভিডিওটা সেভ করে দুচোখ বন্ধ করে নুরি খুন হবার সেই রাত থেকে এখন পর্যন্ত ঘটনামান সকল ঘটনা ভাবতে লাগলো। সকাল 8টা। আসলাম ফরাজের 6তলা ভবনের পাশে যে 4তলা ভবন, সেই ভবনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। একজনকে জিজ্ঞেস করে জানা গেল এটা একটা শুটিং হাউস। এখানে বিভিন্ন নাটক, সিনেমার শুটিং করা হয়। 29 ফেব্রুয়ারি রাত 10টার দিকে কোনো শুটিং চলছিল কিনা সেটা জিজ্ঞেস করাতে একটা লোক একটু ভেবে বলল, ওই দিন প্রাঙ্ক ইন্টিমেট নাটকের শুটিং চলছিল। রাত 10টার দিকে কি ছাদে কোনো কাজ হচ্ছিল? বিয়ের কোনো অনুষ্ঠান এমন কিছু? হ্যাঁ, হয়েছিল তো। কিন্তু কেন ভাই? আপনাদের পাশের বিল্ডিংয়ের ওই রাতেই 3টা খুন হয়েছে জানেন নিশ্চয়ই। হ্যাঁ, শুনেছি। আমি সেটার তদন্ত করছি, তাই আপনার কাছে এতটুকু জিজ্ঞেস করলাম। আমি কি একটু ছাদে গিয়ে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। সাজু ছাদে গিয়ে অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়ে সবকিছু দেখে নিল। ছাদে দাঁড়িয়ে মনে মনে হিসাব করল, তারা যখন আসলাম ফরাজের বাড়ির ছাদে প্রায়, তখন এই ছাদে কেউ ছিল না।
সম্ভবত ততক্ষণে শুটিং শেষ হয়ে গেছে। ছাদ থেকে নেমে বাইক স্টার্ট দেওয়ার আগে পকেট থেকে মোবাইল বের করে লিয়াকতের কাছে কল দিল। লিয়াকতকে বলে দিল সে যেন এখনই হাসপাতালে উপস্থিত হয়। সাজু পৌঁছানোর আগে লিয়াকত পৌঁছে গেল। পাহারারত পুলিশের কাছে কল দিয়ে আগেই জানা গেছে অন্তরা হাসপাতালে আছে। সাজু লিয়াকত দুজন মিলে অন্তরা ওর ডাক্তার সাহেবের বউ যেখানে ছিল সেখানে চলে গেল। কিন্তু সেখানে আরো 3টা পরিচিত মুখ দেখে অবাক হয়ে গেল। আসলাম ফরাজি, তার স্ত্রী ও বড় মেয়ে রাবিয়া সবাই সেখানে উপস্থিত। সাজু অন্তরার দিকে তাকিয়ে বলল, কেমন আছেন অন্তরা? জি ভালো আছি সাজু ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে একটা ভিডিও দেখাতে এত কষ্ট করে ছুটে এলাম। কিসের ভিডিও সাজু ভাই? সাজু তার পকেট থেকে মোবাইলটা বের করে গতরাতে ফেসবুকে দেখা ভিডিওটা অন্তরার সামনে প্লে করল। লিয়াকত কিছুই বুঝতে পারছে না। হঠাৎ দেখল অন্তরার চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে। আর অন্তরা সাজুর মোবাইলে দেখতে পাচ্ছে একটা ছাদের উপর অনেকগুলো মানুষ শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে। আর সেখানে ক্যামেরার সামনে থেকে হেঁটে যাচ্ছে সে নিজেই। সাজু ভাই বললেন, 29 ফেব্রুয়ারি রাত 10টার একটু পরে আসলাম ফরাজির বাড়ির ঠিক পাশের বাড়ির সাথে আপনি কি করছিলেন? সাজু ভাই চুপচাপ তাকিয়ে রইল। অন্তরা তৎক্ষণাৎ কিছু একটা বলার জন্য নিজের মগজের সর্বোচ্চ ব্যবহার করেছেন। হয়তো ভাবতে পারিনি সাজু ভাই এরকম কোনো প্রশ্ন নিয়ে হাজির হবে। কি হলো? সাজুর কথার উত্তর দিচ্ছে না কেন? পাশ থেকে জিজ্ঞেস করল লিয়াকত। আমি ওনাদের নাটকের খুব ভক্ত ছিলাম, তাই শুটিং দেখার জন্য গিয়েছিলাম, কাপা কণ্ঠে বলল অন্তরা। সাজু বলল, কোনো কিছু করার আগেই সেই বিষয় সব দিক থেকে প্রস্তুতি নিতে হয়। এত কাঁচা কাজ যারা করে তাদের দ্বারা খুন করা মানায় না। সাজুর কথা শুনে যারা যারা কাছাকাছি ছিল তারা সবাই চমকে গেল। অন্তরা বলল, কি বলছেন এসব? কে খুন করেছে? সাজু সেই প্রশ্নের উত্তর না দিয়ে লিয়াকতের দিকে তাকিয়ে বলল, হাসপাতাল অসুস্থ মানুষের আনাগোনা, এখানে দাঁড়িয়ে ডাক্তার আর রোগীদের কষ্ট দেওয়া ঠিক না। এদের সবাইকে থানায় নিয়ে চলো। সাজু এগিয়ে যায় আসলাম ফরাজির কাছে। রাবিয়ার দিকে তাকিয়ে বলল, আপনাকে রাতে টেক্সট করেছিলাম, আপনি তো কোনো রেসপন্স করলেন না। ভেবেছিলাম রেস্টুরেন্টে গিয়ে কথা বলবো। তাছাড়া সকালে উঠে আঙ্কেলের অসুস্থতার কথা শুনে আমরা এখানে ছুটে এসেছি। ডাক্তার অবায়দুল মাসুদ আপনার আঙ্কেল, আমার স্ত্রীর বন্ধু। এরা একসাথে পড়াশোনা করত, সে জানাশোনা আছে। আপনারা একটু থানায় চলুন। রাবিয়ার মা আপত্তি জানিয়ে বলল, আমরা রোগী দেখতে এসেছি, আপনার সঙ্গে থানায় যাবার জন্য আসিনি। আসলাম ফরাজের দিকে তাকিয়ে সাজু বলল, চলুন, সব কথা সেখানেই হবে। ভিডিও দেখার পরে অন্তরা যতটা অবাক হয়েছিল তার চেয়ে বেশি অবাক হলো যখন দেখল তার বয়ফ্রেন্ড কবির থানায় বসে আছে। অন্তরার দিকে তাকিয়ে কবির এতটাই করুণ চেহারাতে করল যেটা থেকে অন্তরা বিড়বিড় করে বলল, সব শেষ। ওসি সাহেব, এসআই লিয়াকত আলী ও সাজুর সামনে মুখোমুখি বসে আছে অন্তরার কবির। খানিকটা কাছেই বসে আছে আসলাম ফরাজি ও তার স্ত্রী কন্যা। সাজু বলল, কবির সাহেব অলরেডি সবকিছুই স্বীকার করে ফেলেছে। মিথ্যা স্ক্রিপ্ট না সাজিয়ে যদি আপনিও সবকিছু স্বীকার করেন তাহলে সময় নষ্ট হবে না। অন্তরা চুপ করে রইল। ওসি সাহেব বরিশালের মানুষ, কথার মধ্যে দু একটা বরিশালের শব্দ চলে আসে। সে বলল, মেয়ে মানুষের তো এত লোভ থাকা ভালো না। অন্তরা মাথা নিচু করে বসে আছে। কবিরকে এরা কিভাবে নিয়ে এলো সেটাই বুঝতে পারছে না। সে বরাবর কবিরের দিকে তাকাচ্ছে। সাজু বুঝতে পেরে বলল, আপনার বয়ফ্রেন্ডই পিৎজা ডেলিভারি করতে আপনার মামার বাসায় গিয়েছিল তাই না? অবশ্যই এমন গোপন কাজে বিশ্বস্ত সঙ্গী ছাড়া সফল হওয়া যায় না। রাতে ফেসবুকে ভিডিওটা দেখার পরে সাজু খুঁজে খুঁজে অন্তরার ফেসবুক আইডি বের করে। প্রথমে ডাক্তার অবায়দুল মাসুদ, তারপর সেখান থেকে অন্তরা। যেহেতু অন্তরা নিজে তার রিলেশনশিপের কথা গতকাল রাতে শেয়ার করেছিল, তাই সাজু ধরে নিয়েছিল আইডি থেকে বয়ফ্রেন্ডের সন্ধান পাওয়া যাবে, এবং পেয়েও গেল সেটা। বেশ কিছু পোস্টে তাদের একে অন্যের প্রোফাইল ট্যাগ করা। ভিডিওতে অন্তরার সঙ্গে আরেকটা ছেলেকে দেখার পর থেকে সাজুবাই কৌতূহলী হয়েছিল। যদিও সেখানে অনেক মানুষ ছিল, কিন্তু একটা ছেলেকে তার কাছে একটু অন্যরকম লাগছিল। তারপর যখন অন্তরার আইডি পাওয়া গেল তখন সবকিছু আরও পরিষ্কার হয়ে যায়। ভিডিওর ছেলেটাই অন্তরার বয়ফ্রেন্ড সেটা সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় সাজু ভাই। আর সেজন্যই সাজু ভাই লিয়াকতকে ছবি পাঠিয়ে বলেছিল ছেলেটা সম্ভবত হাসপাতালের আশেপাশে আসবে, তাকে পেলেই যেন গ্রেফতার করে থানায় নেওয়া হয়। কাজটা করার জন্য লিয়াকত নিজেই অন্ধকার থাকতেই হাসপাতালের সামনে চলে আসে সাধারণ মানুষের পোশাক পরে। প্রায় ঘণ্টাখানিক দূর থেকে অন্তরার প্রতি নজরদারি করার পরে ছেলেটাকে দেখতে পায়। অন্তরার সঙ্গে কানাকানি ফিসফিস সব শেষ করে ছেলেটা যখন বের হয় তখন বাইরে বসেই তাকে আটক করে। সাজু বলেছিল অন্তরা যেন বুঝতে না পারে।
এরপর থানায় রেখে লিয়াকত বাসায় চলে যায়। দ্বিতীয়বার সাজুর কল পেয়ে আবার হাসপাতালে আসে। খুনের সম্পূর্ণ পরিকল্পনা কার ছিল প্রশ্ন করল সাজু ভাই। অন্তরার। থমথমে হয়ে জবাব দিল কবির। ছেলেটাকে খুব ভীতু মনে হচ্ছে। এরকম একটা ছেলেকে সঙ্গে নিয়ে 3টা খুন করলো কিভাবে সাজু ভেবে পায় না। আপনার নীরবতার বরফ গলে গলে সবকিছু খুলে বলুন। অন্তরা তাকালো। সাজু চোখে চোখ রেখে বলল, হুট করে কাউকে সন্দেহ করা যায় না অন্তরা। তাছাড়া আপনার অভিনয় দক্ষতা অনেক কাঁচা। মার্শাল আর্টে আপনি পরিপক্ক হতে পারেন, কিন্তু অভিনয় খুব কাঁচা। আপনার প্রতি আমার প্রথম সন্দেহ আপনার মামার বাসাতেই হয়েছিল। আপনি দরজা খুলে প্রথমেই যখন আমাকে চিনতে পারলেন, তখনকার অভিনয়টা আপনার প্রতি সন্দেহ সৃষ্টি করে। অন্তরা তাকিয়ে রইল। সাজু বলল, আপনি বললেন আমি নাকি লেখক হিসেবে বেশ সেলিব্রিটি। আমার লেখার খুব ভক্ত আপনি। আমার সম্পর্কে খোঁজখবর নিয়ে সবকিছু বলেছেন ঠিক আছে, কিন্তু আরেকটু সময় নিলে বুঝতে পারতেন আমি গল্প লিখি না, ওগুলো অন্য কেউ লেখে। তাই আমাকে লেখক হিসেবে চেনার কোনো উপায় নেই। দ্বিতীয় সন্দেহ, নরি ও দারোয়ান দুজনকে আগে ঘাড় মটকে তারপর খুন করা হয়েছে। আপনার মামা বাসায় দেয়ালে 2টো ছবি ঝোলানো আছে। সেখানে আপনাকে দেখা যাচ্ছিল মার্শাল আর্টের ড্রেস পরে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সুতরাং তাৎক্ষণিকভাবে আমার মাথার মধ্যে নরি ও দারোয়ানের ঘাড় মটকানোর কথা সবার আগেই চলে আসে। আপনারা তৃতীয় আরেকটা ভুল হচ্ছে সিম নাম্বার ব্যবহার করা। যে সিম দিয়ে ছাদে দাঁড়িয়ে আমাকে কল করেছিলেন, একই সিম দিয়ে কবির সাহেবের সাথে পরে যোগাযোগ করা ঠিক হয়নি। সাজু আবার বলল, আপনি কিভাবে সেই বাসায় গিয়ে তাদের খুন করলেন সেটুকু জানতে চাই। শুটিং হাউসের ওপর থেকে ছাদে গেছেন, ততটুকু কবির সাহেবের মাধ্যমে আমরা জানি। বাকিটা বলেন। সাইমন ও নূরের মা বাবা সবাই থানায় এসেছে। ওসি সাহেব ও সাজু ভাই সবাই বারবার প্রশ্ন করে যাচ্ছে অন্তরার কাছে। সবার তাড়া খেয়ে অবশেষে মুখ খোলে অন্তরা। মামা যখন অজ্ঞাত মানুষের সঙ্গে নুরির ক্যান্সার নিয়ে বিভিন্ন চুক্তি করছিল, তখন আমি সবকিছু শুনে ফেলেছিলাম। মামা সবসময় ছাদে গিয়ে কথা বলতো। সপ্তাহখানেক আগে একদিন হঠাৎ জানতে পারি নুরিকে খুন করার কন্ট্যাক্ট দিতে চায়, কিন্তু মামা প্রস্তাবে রাজি হয় না। সে বলে, এমনিতেই আমি অনেক পাপ করছি, মিথ্যার রিপোর্ট দিয়ে মেয়েটাকে অসুস্থ করে রাখছি, কিন্তু খুন খারাপের মধ্যে আমি নাই। টাকা দ্বিগুণ দিলেও করতে পারবো না। আমি ডাক্তার, খুনি না। তখন টাকার বিষয়টা আমার মাথায় ঢুকে যায়। ছোটবেলা থেকে টাকা পয়সার অভাবে জীবন আমার। যেহেতু আমি মার্শাল আর্টে দক্ষ, তাই রাতারাতি অনেক টাকা ইনকামের একটা নেশার আমার মধ্যে ঢুকে যায়। মামার মোবাইল থেকে আমি নাম্বারটা নিয়ে সেখানে কল ব্যাক করি। নাম্বার দেখে অবাক হননি? নাম্বারটা তো পরিচিত হবার কথা। হ্যাঁ, হয়েছিলাম, কিন্তু আমি আমার নিজের পরিচয় গোপন রেখেছিলাম। যার সঙ্গে আপনার টাকা পয়সার চুক্তি হয়েছিল তিনি তো এখন থানায় উপস্থিত আছে, তাই না? হ্যাঁ, আছে। সাজু একবার পেছনে তাকালো। আসলাম ফরাজি ঘামছে, টেনশনে মাথায় এলিয়ে দিয়েছেন। অন্তরা বলল, আমি নাম্বার দিলে সেখানে কথা বলে চুক্তি ঠিক করে কবির। আমরা তাকে বলি যে ডাক্তার সাহেব আমাদের নাম্বার দিয়েছে, কিন্তু তবুও তিনি রাজি হচ্ছিল না। তারপর আমরা বলি তাদের পরিকল্পনা সবাইকে জানিয়ে দেওয়া হবে, তখন তিনি রাজি হন। তারপর 29 ফেব্রুয়ারি রাতে আমরা দুজন সব প্ল্যান করি। প্রথমে শুটিং হাউস থেকে 2 ফ্লোর উপরে ছাদে চলে যায়। ছাদে একটা রশির সঙ্গে গেটের চাবি ছিল, সেটা দিয়ে তালা খুলে ফেলি। তারপর আস্তে আস্তে নিচে গিয়ে নামি, কিন্তু পুরোপুরি নামার আগেই বুঝতে পারি কে যেন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিচ্ছে। একটু পর মেয়েটা ভেতরে চলে গেল। তখন দরজার সামনে গিয়ে মাস্টার চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করি, কিন্তু তার আগে বুঝতে পারি দরজার লক খোলা। তাই দেরি না করে ভেতরে চলে যাই। সাইডের একটা রুমে গিয়ে বিছানায় মোবাইল বাজতে দেখে সে মোবাইল হাতে নিয়ে আমি লুকিয়ে যাই। একটু পরে নড়ির বোনটা রুমে এসে মোবাইল খোঁজে। আমি তখনও দাঁড়িয়ে আছি মূর্তির হয়ে। একটু পরে সে বাহিরের মেয়েটা চলে গেল। আমি আর দেরি না করে ছোট মেয়েটা আবার রুমে আসতেই দরজা পেছন থেকে বের হয়ে তার মুখ চেপে ধরে গলায় ছড়ি ঢুকিয়ে দেই। মেয়েটা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেল। এরপর নড়ির রুমে গিয়ে অপেক্ষা করি। নড়ি তখন বাথরুমে ছিল। সেই বাথরুম থেকে বের হতেই আমি তার ঘাটটা ভেঙে দেই। তারপর তাকেও ছুরি দিয়ে মারি। শর্ত ছিল খুন করার পরে ডাক্তারের যত রিপোর্ট সেগুলো নিয়ে যেতে হবে। তাই রিপোর্ট খুঁজে বের করতে করতে হঠাৎ দরজা খোলার শব্দ পাই। হালকাভাবে দেখি বাড়ির দারোয়ান পাশের ছোট মেয়েটা রুমে ঢুকেছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই, কিন্তু চতুর দারোয়ান আমাকে দেখে ফেলে। তাই পিছনে পিছনে ছাদে চলে আসে। প্রথমে লুকানোর চেষ্টা করছি, পরে বাধ্য হয়ে লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়, কিন্তু বদমাশ দারোয়ান সেখানেও চলে যায়। তাই তাকেও বাধ্য হয়ে খুন করতে হয়। তারপর দ্রুত লোহার সিঁড়ি দিয়ে নিচে নেমে ছাদের সাইড দিয়ে পাশের 4তলায় চলে আসি। কবির সেখানে অপেক্ষা করছিল। দুজন দ্রুত বের হতে যায়, কিন্তু চারিদিকে ক্যামেরা। অন্তরা চুপ হয়ে গেল। পেছনে আসলাম ফরাজি ওর তার মেয়ে রাবিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে।
কিন্তু রাবিয়ার মায়ের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে মহিলা অস্বস্তিতে রয়েছেন। সাজু রাবিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার মাকে একটু সামনে নিয়ে আসুন। তারা সামনে আসে। তখন লিয়াকত বলে, আন্টি, আপনি কি বুঝতে পারছেন আমরা কেন আপনাকে সামনে আসতে বলেছি? রাবিয়ার মা অন্তরার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বিশ্বাস করতে পারছে না এই মেয়েটাকে তিনি কাজটা দিয়েছিলেন। এক প্রকার বাধ্য হয়ে সেটা করতে হয়েছে, কারণ মেয়েটা জেনে গিয়েছিল তারা নুরির ক্যান্সার নিয়ে নাটক সাজিয়েছে। তাই সেই মুহূর্তে কিছু করার ছিল না। রাবিয়ার মা আস্তে আস্তে যত কিছু বলল তা হচ্ছে, তৃপ্তিদের কোম্পানির কাজটা নিয়ে সাজুর কাছে যতটুকু তথ্য আছে তা হচ্ছে প্রজেক্টটা ইউরোপের কোনো একটা দেশের। কোম্পানির প্রথম শর্ত ছিল তারা কিছু কাজ করাবে যেগুলোর ফর্মুলা শুধু একজনই জানতে পারবে। সে একজন সবার কাছ থেকে কাজগুলো আদায় করবে। কাজটা প্রথমে রাবিয়ার মা যে অফিসের জেনারেল ম্যানেজার সেখানেই দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কিছু ত্রুটির কারণে বিদেশি কোম্পানিটা এই কাজ কেড়ে নিয়ে তৃপ্তিতে দিয়ে দেয়। আর তখন থেকে সব ঝামেলার শুরু। ডাক্তারের আগে তাই সাইমনের সঙ্গে সবকিছু নিয়ে কথা বলতে চায়, কিন্তু সাইমন রাজি হয়নি বলে নতুন পরিকল্পনা করে কোম্পানির জেনারেল ম্যানেজার রাবিয়ার মা মিথেন ক্যান্সারের নাটক সাজিয়ে দেয় যেন সাইমন তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকে, অথবা চিকিৎসা করার জন্য কোথাও নিয়ে যায়। তাহলে তো কাজটা করতে পারবে না। কিন্তু যখন দেখল সাইমন তবুও কাজের উপর বেশি গুরুত্ব দিচ্ছে, তখন আরও ক্ষেপে যায়। আর শেষ মুহূর্তে এসে খুনের সিদ্ধান্ত নেয়। সেজন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করে যেন পৃথিবী থেকে সরানো যায়। কিন্তু ডাক্তার রাজি না হলে বেশি চিন্তায় পড়ে যায় তারা। আর তখনই কল আসে একটা ছেলের। সে জানায় সবকিছু কথার মাধ্যমেই চুক্তিবদ্ধ হয়। সরাসরি সাইমনকে কিছু করেনি, কারণ তাহলে অফিসের চক্রান্ত সবাই সন্দেহ করবে। তাই নুরির মাধ্যমে মানসিক আঘাত করেছে। আসলাম ফরাজি নিজের স্ত্রীর প্রতি তাকিয়ে ছি করলেন। রাবেয়া যেন বিশ্বাস করতে পারছে না তার মা সবকিছু চক্রান্ত করেছে। অন্তরাকে সাজু বলল, আপনার মামাকে কেন খুন করার চিন্তা হলো? মামা সবকিছু বুঝতে পেরেছিল, সেজন্য বয়ফ্রেন্ডকে ডেলিভারি ম্যান সাজিয়ে নিয়ে আসেন, তাই না? ২৯ ফেব্রুয়ারি খুন করার পরে আমরা সবাই সেখান থেকে তদন্ত শেষে যখন বাসায় আসি, তখন আপনার বয়ফ্রেন্ড আমাকে মেসেজ করেছিল। আমি তখনই জানতে পারি নুরির ক্যান্সার ছিল না। নিজের মামাকে বারবার ধরিয়ে দেবার বেশ চেষ্টা করেছেন। অন্তরার মাথা নিচু হয়ে গেল। সাজু অস্বস্তিতে উঠে গেল সেখান থেকে। দ্রুত ওয়াশরুমে গিয়ে আবার বমি করল। শরীর যেন আর সঙ্গ দিচ্ছি না। বাথরুম থেকে বের হয়ে সাজু ভাই ওসি সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার, মোটামুটি সবকিছু রেডি। বাদীরা সবাই আছে। আপনার যেভাবে সুবিধা সেভাবে মামলা সাজিয়ে দিন। এমনভাবে দিবেন যেন মানুষের ব্যস্ত রাস্তার একপাশে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে সাজু ভাই ও লিয়াকত আলী। লিয়াকত বলল, তোর শরীর ভালো না, ডাক্তার দেখিয়ে নিস। এই শরীর আর ভালো হবে না। আমার মায়েরও এরকম রোগ ছিল, তারপর একসময় তো মারা গেল। হয়তো আমিও চলে যাব কোন এক শ্রাবণের দিনে। সবাই চলে যাবে, কিন্তু বাঁচার জন্য লড়াই করে যেতে হবে। যতদিন বেঁচে থাকা যায় চেষ্টা তো করছি। একটা বিয়ে কর সাজু, ছোট্ট একটা সংসার হোক তোর। জীবন এভাবে শহরে শহরে ঘুরে ঘুরে কাটানোর দরকার কি? ধুর পাগল, বললাম তো শরীরের বিশ্বাস নেই। বিয়ে করে সংসার করলাম, একটা বাচ্চা হলো, আর তখন যদি আমি মরে যাই, তখন আর একটা সাজু তৈরি হবে আমার মতো, তাই না? লিয়াকত কিছু বলল না। সাজু চা শেষ করে বিদায় নেওয়ার জন্য হাত বাড়ালো। আপাতত তার আর কাজ নেই। বাইক নিয়ে রওনা দিল। কিন্তু পথে মধ্যে সাজুর আবার বমি পেল। বাইক দাঁড় করিয়ে রাস্তার পাশে বমি করল। এবার বমির সঙ্গে রক্ত বের হয়ে আসছিল। এক রিকশাওয়ালা রিকশা দাঁড় করিয়ে সাজুকে এসে ধরল। সাজু সেই লোকটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সমাপ্ত।